গল্পের নাম আলো ছায়াতে প্রণয়াশক্তি। কলমে নুরুন্নাহার তিথি। গল্পের প্রথম অংশ। বধূবেশে ছুটতে ছুটতে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করছে একটা মেয়ে। মেয়েটির পেছনে পেছনে একটা ছেলেও ছুটছে। ছেলেটির হাতে একটা নীল রঙের বড় লাগেজ। এয়ারপোর্টের সকল যাত্রী কৌতূহল নিয়ে এই দুজনকেও দেখছে। কেউ কেউ তো নানান কোথাও বলাবলি করছে। এরপর মেয়েটি ও ছেলেটি ওয়েটিং এরিয়াতে গিয়ে ফ্লাইটের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে। তন্মধ্যে একজন বয়স্ক মহিলা এসে মেয়েটির পাশে এসে বসে। মেয়েটির সেদিকে খেয়াল নেই। সে তো ফ্লাইটের সময় হয়েছে কিনা তাই বারবার ঘড়িতে দেখছে। বয়স্ক মহিলাটি মেয়েটিকে বার কয়েক দেখে অতঃপর জিজ্ঞাসা করেই বসল, বিয়ে থেকে পালাচ্ছ? মেয়েটি তৎক্ষণাৎ পাশ ফিরল। জিজ্ঞাসু নয়নে চাইলে বয়স্ক মহিলাটি ফের শুধায়, বিয়ে থেকে পালাচ্ছ বুঝি? মেয়েটি এবার উত্তর করে, বিয়ে করে পালাচ্ছি। মেয়েটির উত্তর শুনে মহিলাটি বোকা বনে যায়। মেয়েটি সেসবে পাত্তা না দিয়ে আবারও ঘড়িতে সময় দেখছে। তখন মেয়েটির পাশে ছেলেটি বলে, নিঝুম, জুয়েলারিগুলো খুলে লাগেজে রাখো, আমি পানি কিনে আনি। কথাটা বলে ছেলেটা উঠে যায়। নিঝুম নামের মেয়েটি কথাটা আমলে নিয়ে জুয়েলারি খুলে লাগেজে রাখে। পাশের মহিলাটি সব দেখছে। অতঃপর আবার জিজ্ঞাসা করে, ছেলেটা কি তোমার হাজবেন্ড? চমকে বড় বড় চোখ করে তাকায় নিঝুম। তারপর হড়বড়িয়ে বলে, ও আমার বড় ভাই। উত্তর শুনে মহিলাটি অপ্রস্তুত হয়ে ইতস্তত করে। তারপর আবারও শুধায়, তোমার হাজবেন্ড কোথায়? নিঝুম আবারও সময় দেখে। তখনই মাইকে ঘোষণা হয়, ইতোমধ্যে নিঝুমের ভাই নির্ঝরও চলে এসেছে। নিঝুম পানি পান করে মহিলাটিকে বলে, হাজবেন্ডের বাসায়। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন না তাহলে বাসাই হবে। তারপর সে আর দাঁড়ায় না, লাগেজ নিয়ে চলে যায়। চলতে চলতে নিঝুম নির্ঝরকে বলে, উই গুন্ডা যদি ঝামেলা করে তবে আমার সাইন করা ডিভোর্স পেপার মুখের উপর ছুঁড়ে দিবি। নির্ঝর একটু চিন্তিত স্বরে বলে, যদি সে রিজেক্ট করে? করলেও কি? আমাকে তো খুঁজে পাবে না। এয়ারপোর্ট থেকে খোঁজ নিয়ে শুধু কোনো দেশে যাচ্ছি সেটা জানতে পারবে, আর কিছুই পারবে না। আমার ফ্রেন্ড আলফি বলেছে আমাকে টরেন্টোতে নেমে একদিন সেখানে তার ফ্রেন্ডের বাড়িতে থাকতে। তারপর সে এসে আমাকে অটোয়াতে নিয়ে যাবে। নির্ঝর ভ্রুকুটি করে শুধায়, আলফি ছেলে? নিঝুম অপ্রস্তুত হয়ে বলে, হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সব ঠিক করে দিয়েছে। আলফিউ ইউনিভার্সিটি অফ অটোয়াতে মাস্টার্সে পড়ে। অনলাইনে পরিচয়। সে এখন অটোয়াতে নেই, জরুরি কাজে কোথাও গেছে। না হলে নিজেই আমাকে রিসিভ করত। আলফি জানে যে আজ তোর জায়ান আহমেদের সাথে বিয়ে হয়েছে। জানে। আমি 3 দিন আগে যখন বড় আব্বু আমাকে উই গুন্ডা জায়ান আহমেদকে বিয়ে করার প্রস্তাব দিল সেদিনই আমি আলফিকে জানিয়েছি। তারপর আলফি বলেছিল বাড়ি থেকে বেরিয়ে আসতে, একদিন কোনো ফ্রেন্ডের বাসায় থাকতে। তারপর তো আজকে ফ্লাইটই। কিন্তু বড় আব্বু হুট করে আমার রুমে এসে আমার ফোন নিয়ে নেয় আর আমাকে লক করে দেয়। কিছুক্ষণ আগেই গাড়িতে বসে আমি আলফিকে মেসেজে সবটা বলেছি। তখন সে বলেছে আমাকে ওর ফ্রেন্ড রিসিভ করবে। নির্ঝরের মনে সন্দেহ। সে জানত না তার বোন একটা ছেলেকে এত বিশ্বাস করে যাচ্ছে। নির্ঝর ও নির্ঝরের মা শুধু জানে নিঝুম স্কলারশিপ পেয়েছে তাই কানাডাতে পড়তে যাচ্ছে। নিঝুমের পাসপোর্ট ও ভিসা সবের ব্যাপারে নির্ঝর ঠিক করে দিয়েছে। নির্ঝর বলে, যদি আলফি ছেলেটা খারাপ হয়? আলফি সম্পর্কে তুই কি জানিস? নিঝুম নির্ঝরকে আশ্বাস দিয়ে বলল, না ভাইয়া, আলফি খুব ভালো। ওর মা কানাডিয়ান, বাবা বাংলাদেশি কানাডিয়ান সিটিজেন। দেখে মনেই হয় না যে ওর বাবা বাংলাদেশি। দাঁড়াও তোমাকে ছবি দেখাচ্ছি। নিঝুম ছবি দেখাবে তখনই আরেকবার মাইকে ঘোষণা হল। নির্ঝর বলে উঠে, ছবি দেখাতে হবে না, জলদি যা, বেস্ট অফ লাক, নিজের স্বপ্ন পূরণ কর। বলেই নির্ঝর নিঝুমের মাথায় আদরে স্পর্শ দেয়। নিঝুম একরাশ স্বপ্ন চোখে নিজের স্বপ্নের দেশের দিকে পা বাড়ায়। এদিকে চৌধুরী বাড়িতে বিশাল ঝড় চলছে। জায়ান আহমেদের রাগের তোপে সবাই। নিঝুমের বড় আব্বু নয়ন চৌধুরী থম মেরে বসে আছেন। তার অত বড় বিজনেস বুঝি এবার ডুবল।
জায়ান আহমেদ যদি শেয়ার উইথড্র করে ও তার লোন পরিশোধ করতে সাহায্য না করে তবে সে পথে বসবে, ব্যাংক্রাপ্ট হয়ে যেতে পারে। জায়ান আহমেদ বলে, মিস্টার চৌধুরী, আপনার ভাতিজিকে আপনার স্ত্রী ও ছেলে মিলে পালাতে সাহায্য করল, কিন্তু আপনি তা আটকাতে পারলেন না। নয়ন চৌধুরী ক্ষিপ্ত দৃষ্টিতে স্ত্রী আয়েশা চৌধুরীর দিকে তাকালেন। তারপর দৃষ্টি ঘুরিয়ে জায়ানকে আমতা আমতা করে বললেন, দেখো জায়ান, বিয়ে তো হয়ে গেছে। বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি নিঝুমকে কড়া পাহারাতে রেখেছিলাম। তারপর আমি ভাবিওনি যে ও বিয়ের পরও পালাবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু ও আসলে। নয়ন চৌধুরীর মুখের কথা কেড়ে নিয়ে আয়েশা চৌধুরী বলে উঠেন, তোমার মতো গুন্ডা মাফিয়াকে আমার মেয়ের স্বামী হিসাবে মানতে পারবে না। ওর মর্জির বিরুদ্ধে গিয়ে ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি ও নির্ঝরও এতে রাজি ছিলাম না। নয়ন চৌধুরী ইশারায় আয়েশা চৌধুরীকে শাসাচ্ছেন। আয়েশা চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে জায়ান আহমেদ বলে, জোর করেছে আপনার স্বামী। আমি শুধু আপনার স্বামীর কাছে অপশন রেখেছিলাম। সে এই অপশনটা চুজ করেছে। শত হোক নিজের মেয়ে তো না। আয়েশা চৌধুরীর চোখের কার্নিশে অশ্রু জমে উঠল। সেই 3 বছর বয়স থেকে সে ছোট্ট নিঝুমকে বুকে আগলে বড় করেছেন। নিঝুমের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিঝুম এইচএসসি দিয়েছে 1 বছর হল। একটা প্রাইভেট ভার্সিটিতে প্রথম সেমিস্টার শেষ করেছে। কিন্তু প্রথম থেকেই তার ফরেন কান্ট্রিতে পড়াশোনা করা ইচ্ছের জন্য স্কলারশিপের অ্যাপ্লাই করছিল। এই ব্যাপারে নয়ন চৌধুরী কিছু জানেন না। তাকে জানানো হয়নি কারণ তিনি নিঝুমকে তেমন একটা পছন্দ করেন না। তিনি মনে করেন, নিঝুমের কারণেই তার ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ এই দুনিয়ায় নেই। আয়েশা চৌধুরী বলেন, নিঝুম আমার মেয়ে। ছোট থেকে ওকে আমি নিজে কোলেপিঠে করে বড় করেছি। হাহ, আপনাদের এসব ইমোশনাল ড্রামা বাদ দিন। নিঝুম কোথায় গেছে তা বলুন। আমার প্রাণ থাকতে আমি বলবো না। আমার মেয়ে ডিভোর্স পেপারে সাইন করে গেছে। মুক্ত করে আপনি আদার্স অপশন বেছে নিন। তার জন্য যদি আমাদেরকে পথে বসতে হয় তো হোক। আয়েশা চৌধুরীর আবেগপ্রবণ কথায় নয়ন চৌধুরী হুঙ্কার ছাড়েন, এই এক মেয়ের জন্য আমার ভাই, ভাইয়ের বউ সবাই নিজের প্রাণ উৎসর্গ করল। এখন তুমি বলছো ওই মেয়ের জন্য আমি আমার সর্বস্ব খোয়াব? কখনো না। আমি নিজে নিঝুমকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। সেটা আপনাকে করতে হবে না। আমার বউকে আমি খুঁজে বের করব। এই বলে জায়ান সেখানে থেকে বেরিয়ে গেল। জায়ান গাড়িতে বসতেই তার অ্যাসিস্ট্যান্ট তাকে ফ্লাইটের টিকিট দিয়ে বলে, স্যার, আপনার আগামীকাল সকালের টরেন্টোর ফ্লাইট। এয়ারপোর্ট থেকে খবর পেয়েছি ম্যামের ফ্লাইট কিছুক্ষণ আগেই টেক অফ করেছে। জায়ান বাঁকা হাসল। বিড়বিড় করে বলল, তুমি আমাতেই ফিরবে, সুইটহার্ট। জায়ান আহমেদই তোমার গন্তব্য। এদিকে নিঝুম বিমানের জানালার ধারে বসে কাচের বাহিরে দেখছে। প্রতি মিনিটে বিমান তার উড়ার উচ্চতা বাড়াচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি 30 থেকে 40,000 ফুট উচ্চতা ছুঁয়ে উঠতে শুরু করবে। নিঝুম তার মাতৃভূমিকে দেখার চেষ্টা করল। এত ক্ষুদ্র দেখাচ্ছে যেন হাতের মুঠোয় সবটা। নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে বুক ভার হচ্ছে তার। কিছুক্ষণের মধ্যেই বিমান মেঘেদের রাজ্যে প্রবেশ করল। অন্ধকারে ধোঁয়াশার মতো মেঘেদের বিচরণ। নিঝুমের মন খারাপের রেশ কেটে গেল। মেঘ তার খুব পছন্দের। তার জন্ম সেই মেঘেদের শহরে। বাবা মায়ের পোস্টিং ছিল খবরাছড়িতে। বাবা ছিলেন আর্মিতে মেজর। মা ছিলেন ডাক্তার। বাবার কারণেই মা খবরাছড়িতে থাকতেন মূলত। তার বড় আব্বু আম্মুও ছুটি পেলেই সেখানে ছুটতেন। ওরাও ছুটিতে ঢাকা আসত। বিপত্তি ঘটে একদিন ঢাকা আসার পথে। প্রাইভেট কার কুমিল্লার একটা হোটেলে থামিয়েছে। এত লম্বা জার্নিতে অন্তত 2 বার তো যাত্রাবিরতি লাগেই। 3 বছরের নিঝুম হুট করে বাবা মায়ের চোখের আড়াল হয়ে গেল। নিঝুমের বাবা নাহিদ চৌধুরী নেটওয়ার্ক ইস্যুতে রাস্তার অপোজিটে গিয়েছিলেন। নিঝুম খুব করে বাবার সাথে যেতে চাইলেও ওকে রেখে গিয়েছিলেন ওর মায়ের কাছে। কিন্তু হুট করে নিঝুমের মা জেরিন হোটেল থেকে কুমিল্লার বিখ্যাত রসমালাই কেনায় ব্যস্ত হতেই নিঝুম আলগা পেয়ে হাইওয়ের দিকে ছুট লাগায়। মিসেস জেরিনের খেয়াল হতেই তিনি দেখলেন মেয়ে তার হাইওয়ের দিকে ছুটছে। ছোট ছোট পায়ে বেশ খানিক দূরত্ব অতিক্রম করে ফেলেছে। মিসেস জেরিন মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে মেয়ের পিছু ছুটছেন।
সময়টা এমন যে তীব্র রোদ্দুরে অন্যান্য বাসের যাত্রীরা হোটেলের ভেতরেই খাবার খাচ্ছেন বা হোটেলের কর্নারে ধূমপানে ব্যস্ত। মিসেস জেরিনের তীব্র চিৎকারে তারপরও কিছু মানুষ ছুটে এসেছিল। স্ত্রীর চিৎকারের শব্দ মিস্টার নাহিদের কানে পৌঁছায়। তিনিও রাস্তার অপোজিট থেকে ছুটে আসছেন। ছোট নিঝুম মাঝরাস্তায় গিয়ে ভয় পেয়ে গেছে। সাই সাই গাড়ির চলাচল, দুই দিক থেকে বাবা মাকে এভাবে ছুটে আসতে দেখে আরও আতঙ্কে সে। অতঃপর ঘটে সেই ভয়াবহ ঘটনা। নিঝুমকে মিসেস জেরিন ছিটকে ফেললেও মাথা ফেটে রক্তাক্ত হয়। মিস্টার নাহিদও চট্টগ্রামমুখী বাসের সাথে ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেন। ঘটনাস্থলেই মিসেস জেরিন শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মিস্টার নাহিদ হসপিটালে কিছুদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিঝুমের এই স্মৃতি আবছা মনে পড়ে। রাতে ঘুমালে প্রায় তার এসব স্বপ্ন হিসেবে আসে। মেঘেদের বিচরণ দেখতে দেখতে নিঝুম তার এযাবৎকাল চিন্তা করছে। নিঝুম মিসেস আয়েশার মুখে তার বাবা মায়ের মৃত্যুর ঘটনা সে শুনেছে। মিস্টার নয়ন সেই ঘটনা প্রত্যক্ষদর্শীদের থেকে জেনেছে। তখন থেকেই তিনি নিঝুমকে পছন্দ করেন না। নিঝুমের জন্মের 2 দিন পর নিঝুমের দাদিও স্ট্রোক করে মারা গিয়েছিলেন। সব মিলিয়ে তিনি নিঝুমকে অশুভ মনে করেন। কিন্তু এতটাই অপছন্দ করেন যে একটা গুন্ডার সাথে জোর করে বিয়ে দিবে তা সে ভাবতেও পারেনি। এমনকি নিঝুম বিয়েতে রাজি না হলে ওকে কোনো খাবারও দিতে নিষেধ করেছিলেন। মিসেস আয়েশা ও নির্ঝর বারান্দার গ্রিল দিয়ে শুকনো খাবার ও পানি দিয়েছিল। নিঝুম কখনো জায়ান আহমেদকে দেখেনি, শুধু নামটাই শুনেছে। দেশ বিদেশের বিজনেস ওয়ার্ল্ডে জায়ানের নামটাই ত্রাসের মতো, কিন্তু তার চেহারা পরিচিত না। সে হুট করে মিস্টার নয়নের প্রায় ডুবতে থাকা বিজনেসে অনেক বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে। সেই সাথে ব্যাংক থেকে নেওয়া লোনও পরিশোধ করবে জানায়। এর জন্য মিস্টার নয়নের কাছে দুটো বিকল্প রাখে। নিঝুমের সাথে জায়ানের বিয়ে দিতে হবে, অথবা মিস্টার নয়নের বিজনেসের 51% শেয়ার জায়ানের নামে লিখে দিতে হবে। মিস্টার নয়ন প্রথম বিকল্পটাই বেছে নিয়েছেন। নিঝুমের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো দিতেই হবে। সেই বিয়ে জায়ানের সাথে দিলেও তার ব্যবসাও থাকবে, নিঝুমও খুব বড় ঘরে যাবে। তিনি মনে করেন জায়ানের টাকা পয়সা যে নিঝুম সেখানে রানীর মতোই থাকবে এবং তিনি নিজের স্বার্থ দেখলেও নিঝুমের ভালোই করছেন। আমেরিকা, কানাডা, জার্মানিতে বিস্তৃত জায়ানের বিজনেস। এসব ভেবেই নিঝুম দীর্ঘনিশ্বাস ছাড়ে। নিঝুম সিটে হেলান দেয়। অবশেষে সে মুক্তির পথ খুঁজে নিয়েছে। নতুন ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন বুনতে ব্যস্ত সে। মিস্টার নয়ন ড্রয়িং রুমে পায়চারি করছে। অপেক্ষা করছে নির্ঝরের আশার। মিসেস আয়েশার সাথে এতক্ষণ রাগারাগি করেছেন। কিছুক্ষণ পর নির্ঝর আসে। বাড়ির সদর দরজা হাঁটো করে খোলা। নির্ঝর জানে এর কারণ কি। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভেতরে প্রবেশ করে। নির্ঝরকে দেখেই মিস্টার নয়নের রাগের বর্ষণ হল। সপাটে চর বসল নির্ঝরের গালে। তারপরও নির্ঝর মুচকি হাসল। রাগে কাঁপতে কাঁপতে মিস্টার নয়ন বললেন, কোথায় নিঝুম? কোথায় রেখে এসেছ তাকে? কেন? ও তো তোমার বিজনেস ডিল কনফার্ম করে গেছে। তাহলে ওর কি দরকার? নির্ঝর শান্ত গলায় বললেও মিস্টার নয়ন মোটেও শান্ত হতে পারছেন না। তিনি ফসতে ফসতে বললেন, জায়ান যেই পেপারে সাইন করেছিল সেটা জায়ানের কাছেই। ও চাইলে সেটাকে পুড়িয়ে ফেলতে পারে। আমার পুরো বিজনেস ডিপেন্ডেবল একটা কাগজের উপর। তবে দিয়ে দাও জায়ানকে 51% শেয়ার। বাকি 49% আমরা চলতে পারব। তাছাড়া আমার জব আছে। ব্যাংকের লোনও বিজনেসের লাভ থেকে আস্তে আস্তে চুকানো যাবে। ভাট বোকা না। লোনের পরিমাণ সুদে আসলে আরও বাড়বে। তখন এই বাড়িটাও যাবে। পথে বসব সবাই মিলে। নিঝুমের তো শাতকপাল যে এমন অলক্ষী নিয়ে জন্মেও এত বড় বিজনেসম্যানের সাথে বিয়ে হয়েছে। সে সেটারও কদর করল না। রানীর হালে থাকবে। এবার মিসেস আয়েশা ছ্যাঁত করে উঠলেন। জায়ান আহমেদের নামে এত কথা ছড়িয়েছে, একটা গুন্ডা লম্পটের সাথে টাকা পয়সা দিয়ে সে কিসের রানী হবে? জায়ানের নামে তারই একসময়কার ফিমেল বিজনেস পার্টনার রেপ এলিগেশন এনেছিল। সে সবকিছু টাকা দিয়ে ধামাচাপা দিয়েছে। ওসব মিথ্যা এলিগেশন। বিজনেসে শত্রু হয়ে গেলে এসব অনেক রিউমার ছড়ায়। তুমি আর ওই গুন্ডা লম্পটের তরফদারি করবে না। যা রোটে তার কিছুটা তো বটেই। আমার মেয়ে ওই ছেলের সাথে সংসার করবে না। মিস্টার নয়ন তাচ্ছিল্য হাসলেন।
আর বললেন, জায়ানি ওকে খুঁজে বের করবে। হয়তো ইতোমধ্যে খোঁজ পেয়ে গেছে। ওর পাওয়ার জানো না। দীর্ঘ জার্নি শেষে টরেন্টো এয়ারপোর্টে নামল নিঝুম। ভোরের স্নিগ্ধতায় সজীব পরিবেশ। লাগেজ পেতে নিঝুমকে অপেক্ষা করতে হবে। এখন অক্টোবর মাস। অক্টোবর মাস কানাডায় শরৎকাল। এই সময় এখানে শীতল আবহাওয়া ও মাঝে মধ্যে অল্পস্বল্প বৃষ্টিও হয়। নিঝুমের শরীরে কাঁপন ধরল, বেনারসি শাড়ির আঁচলটা আরেকটু জড়িয়ে নিল। তাড়াতাড়ি ওয়েটিং এরিয়াতে চলে গেল। লাগেজ পেতে নিঝুমের বেশি অপেক্ষা করতে হয়নি। লাগেজ নিয়ে এবার সে কাউকে খুঁজছে। তখন একটা মেয়েকে চোখে পড়ল। মেয়েটির হাতে একটা বোর্ড, তাতে লেখা JHUM। নিঝুমের মনে পড়ল আলফি তাকে ঝুম বলে ডাকে। এগিয়ে গেল মেয়েটির দিকে। গিয়ে জিজ্ঞাসা করল, আর ইউ টিনা? ঝুম। রাইট। ইয়া। মেয়েটি নিঝুমকে জড়িয়ে ধরে বলল, নাইস টু মিট ইউ, হানি। লেটস গো। তারপর মেয়েটির সাথে নিঝুম গাড়িতে উঠে বসে। ভিনদেশে প্রথম দিন তার। কমলা ও হলুদ রঙের পাতার ম্যাপল ট্রি ও অন্যান্য রঙিন পাতার গাছ রাস্তার ধারে সারি সারি দৃশ্যমান। কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়। পাতার রং কমলা, হলুদ ও লাল বর্ণের হওয়ার কারণ পাতায় ক্লোরোফিলের পরিমাণ হ্রাস পায়। নিঝুম গাড়ির কাছ নামিয়ে হালকা করে মাথা বের করে সৌন্দর্য উপভোগ করতে লাগল। শীতল বাতাসে বারবার তার গা কাটা কাটা দিয়ে উঠছে। ততই সে শাড়ির আঁচল জড়িয়ে নিচ্ছে। সামনে বসা টিনা জানতে চাইল, তুমি কি খাবে? হঠাৎ বাংলা কথা শুনে নিঝুম চমকে উঠল। নিঝুম পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি বাংলা বলতে পারো? ইয়া। আমার মা বাঙালি। I mean, my momo and Alfie's dad are siblings. My grandparents are Bangladeshi and have US citizenship. Then my momo and uncle married their Canadian partners. নিঝুম অবাক হয়ে শুনল। সে জানত না আলফি যাকে ফ্রেন্ড বলেছে সে আসলে আলফির কাজিন। নিঝুম বলল, তুমি কখনো বাংলাদেশ গিয়েছ? নট ইয়েট, বাট আই ওয়ান্ট টু গো দেয়ার। নিঝুম আর কিছু বলল না। চুপচাপ জানালা দিয়ে ছুটে চলা পথ দেখছে। কিছুক্ষণ পর ওরা একটা বাড়ির সামনে এসে থামল। নিঝুম দেখল বাড়িটা বেশ সুন্দর। দোচালা কাঠের ছাদের বাংলো বাড়ি। সামনে খুব সুন্দর শৌখিন বাগান। টিনা গাড়ি থেকে নেমে নিঝুমকে নামতে বলল। নিঝুম গাড়ি থেকে নামল। ড্রাইভার নিঝুমের লাগেজটা বের করে দিল। ওরা বাড়ির গেট দিয়ে গার্ডেনে প্রবেশ করতেই বাড়ির ভেতর থেকে দুজন পুরুষ মহিলা বেরিয়ে এলো। টিনা বলল, নিঝুম, আমার মমো ড্যাড। নিঝুম হালকা হেসে সালাম দিল। বিনিময়ে উনারাও সালাম দিল। তারপর মহিলাটি এগিয়ে এসে হাসিমুখে নিঝুমের হাত ধরে বলল, মাশাআল্লাহ, তুমি তো দেখতে খুব মিষ্টি। নিঝুম লাজুক হাসল। মহিলাটি ফের বলল, আমাদের আলফির পছন্দ সবসময় সুন্দর, যেমনটা তুমি। নিঝুম লজ্জায় দৃষ্টি নিচু করতেই নিজের গায়ের পোশাক দেখে মনে পড়ল, উনারা ওকে এই বেশে দেখেও কিছু মনে করছে না। আলফি কি ওদের বলেনি যে ও বিয়ে করে পালিয়েছে? নিজের মনেই কেমন সে অপ্রস্তুত হয়ে গেল। তখন পুরুষটি মানে টিনার বাবা বললে, ইউ মাস্ট বি টায়ার্ড, ডিয়ার। কাম ইনসাইড অ্যান্ড গো ফর এ রেস্ট। তারপর ওরা নিঝুমকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। টিনার মা মিসেস মুমতাহিনা একটা রুম খুলে দিলেন। তারপর নিঝুমকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। নিঝুম রুমটার চারিপাশে চোখ বুলিয়ে দেখল রুমটা ছোট ও রুচিসম্মত ছিমছাম একটা গেস্ট রুম। তার পছন্দ হয়েছে খুব। কিন্তু সে তো আগামীকাল সকালেই এখান থেকে চলে যাবে। নিঝুম এরপর তার লাগেজটা খুলল। দীর্ঘক্ষণ বেনারসি পরে থাকাতে তার অস্বস্তিও হচ্ছিল প্রচুর। তাই সময় নিয়ে হট শাওয়ার নিল। এরই মধ্যে রুমের দরজায় নক সে শুনেছে। হয়তো ব্রেকফাস্টের জন্য ডাকতে এসেছিল। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখল ওরা তিনজন আগে থেকেই ব্রেকফাস্ট টেবিলে বসা। টিনা ও টিনার বাবা অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে। তবে টিনার মা অপেক্ষা করছেন। মিসেস মুমতাহিনা নিঝুমকে দেখে হাস্যোজ্জ্বল মুখে তাদের সাথে এসে বসতে বললেন। তারপর নিঝুমের প্লেটে 2 পিস এগ স্যান্ডউইচ ও ফ্রুট তুলে দিলেন। নিঝুমও ধন্যবাদ জানিয়ে খেতে শুরু করে। টিনা বলল, সরি, অ্যাকচুয়ালি আমি ও ড্যাড অফিসে যাব, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারলাম না।
ডোন্ট মাইন্ড, ইটস ওকে। আমি শাওয়ার নিতে একটু লেট করে ফেলেছি। নিজুম খেতে খেতে খেয়াল করল, টিনা ও মিসেস মুমতাহিনা তার সাথে টুকটাক বাংলা বললেও নিজেদের মধ্যেই ইংরেজিতেই কথা বলছে, এবং খুব দ্রুত। নিজুম আইএলটিএসে 6.5 পেয়েছে। নাস্তা শেষ করে টিনা ও তার বাবা বেরিয়ে গেল। মিসেম মুমতাহিনা বললেন, তুমি ব্রেকফাস্ট শেষ করে রেস্ট নাও, আগামীকাল তো তোমাকে আবার অটোয়াতে যেতে হবে। নিজুম হালকা হেসে সায় দিয়ে নাস্তা শেষ করল। নিজুম রুমে এসে ফেসবুকে নির্ঝরকে নক করে তার পৌঁছানোর খবর জানাল। এখনও সে এই দেশের নাম্বার নেয়নি। তারপর নির্ঝরের থেকে জানতে পারল, জায়ান তাকে হন্য হয়ে খুঁজছে, আর মিস্টার নয়নও তাকে খুঁজছে। নিজুম হতাশ হল। তার এখন বিশ্রাম চাই। ফোন চার্জে দিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ঘুমাল সে। ঘুম ভাঙল দরজায় নকের শব্দে। ঘুম ঘুম চোখে এলোমেলো পায়ে দরজা খুলল সে। দরজা খুলতেই মিসেস মুমতাহিনা হাসি মুখে বললেন, ফ্রেশ হয়ে এসো, একসাথে লাঞ্চ করব। নিঝুম সময় দেখল, বেশ বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গেল। মিসেস মুমতাহিনা খাবার বাড়তে বাড়তে বললেন, আলফি বলেছে তুমি নাকি বিয়ে করে পালিয়ে এসেছ। চমকে তাকালো নিজুম। তাহলে উনারা জানে? নিজুম ইতস্তত করে হ্যাঁ বোধক মাথা নাড়ল। মিসেস মুমতাহিনা আবার শুধালেন, তোমার হাজবেন্ড শুনেছি অনেক ডেঞ্জারাস লোক। তোমাকে খুঁজে বের করে ফেলে যদি? এবার নিজুম ভয় পেল। সত্যি যদি জায়ান তাকে খুঁজে বের করে ফেলে? কিন্তু পরক্ষণেই ডিভোর্স পেপারের কথা মনে পড়তেই বলে, আমি ডিভোর্স পেপারে সাইন করে এসেছি। মিসেস মুমতাহিনা এবার সিরিয়ার নজরে চেয়ে শুধালেন, তোমার হাজবেন্ড কি তোমাকে ডিভোর্সের রাইট দিয়েছে? নিজুম সন্দিহান হল। তার বড় আম্মু তাকে বলেছে সে চাইলে স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারে। তাই তো নির্ঝর ডিভোর্স পেপার তৈরি করে এনে দিল, সে সাইন করে এসেছে। ডিভোর্সের রাইট তো সবার থাকে। হাজবেন্ড যদি দেয় তবে থাকে, তোমার কাবিননামাতে কি সেটা ছিল? দেখেছ তুমি? নিজুম পলক ঝাপটাল, যার মানে সে দেখেনি। মিসেস মুমতাহিনা আবার বললেন, যদি না দিয়ে থাকে তবে তুমি স্বেচ্ছায় ডিভোর্স গ্রহণ করতে পারবে না। তোমার হাজবেন্ড তোমাকে যেকোনো সময় খুঁজে পেলে তোমার উপর তার রাইট অ্যাপ্লাই করতে পারবে, মানে তোমাকে তার সাথে নিয়ে যেতে পারবে। নিজুমের এবার খুব ভয় করছে। সে দ্রুত খাবার টেবিল ছেড়ে উঠে রুমে যায়। তারপর মোবাইলটা নিয়ে নির্ঝরকে এই বিষয়ে মেসেজে জানায়। কিন্তু নির্ঝর এখন নেটে নেই। বাংলাদেশ এখন রাত 2টার বেশি বাজে। নেটে না থাকাটাই স্বাভাবিক। কিন্তু নিজুম চিন্তায় স্থির থাকতে পারছে না। জায়ানকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে সে খুব ফুরফুরে মেজাজে নতুনভাবে বাঁচতে চেয়েছিল। কিন্তু এখন তার মনের সেই ফুরফুরে ভাব গায়েব। যদি জায়ান তার খোঁজ জানতে পারে? আজকের দিনটা কোনো মতে কাটিয়ে সে দ্রুত অটোয়াতে যেতে চায়, জায়ানের পৌঁছ থেকে আরও দূরে। ভোরের পর মৃদু সোনালি আভা ছড়িয়ে পড়ল চারিদিকে। পর্দা সরানো জানালার গ্রিল ও থাই ভেদ করে রোদ্দুর তার মিষ্টি আলো ঘুমন্ত নিজুমকে ছুঁয়ে দিচ্ছে। নিজুম সামান্য নড়ে আবারও ঘুমে তলিয়ে। তখন ঘরে প্রবেশ ঘটল একজনের। নিঃশব্দে এসে বসল নিজুমের পাশে। কিয়ৎক্ষণ অপলক চেয়ে রইল রৌদ্রস্নাত ঘুমন্ত নিজুমের দিকে। নিজুমের খোলা চুল এলোমেলো হয়ে মুখ চোখ আড়াল করে রেখেছে। ব্যক্তিটি অতপর খুব সাবধানে নিজুমের মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিল। এতে ভারী বিরক্ত হল নিজুম। রোদ যে আবার তার চোখে মুখে পড়ছে। কপাল কুচকালো সামান্য। আবারও নড়ে উঠলে চুলগুলো ফের মুখের সামনে এসে পড়ল। পুনরায় একই কাজ করল ব্যক্তিটি। সেই সাথে মৃদু কণ্ঠে ডাকল, জুম, গুড মর্নিং জুম। নিজুম এবার নড়েচড়ে উল্টো দিকে ফিরে। ব্যক্তিটি আবারও ডাকে, জুম, ইটস অলমোস্ট 7:30 AM. ওয়েক আপ, উই হ্যাভ টু ক্যাচ দ্য ফ্লাইট। এবার নিজুম পিটপিট করে চোখ খোলে। পাশ থেকে সোজা হয়। নিজের পাশে আলফিকে দেখে অবাক হয়। আলফি। তারপর দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখে 7:24 বাজে। নিজুমকে ঘড়ি দেখতে দেখে আলফি বলে, আমাদের 8:45-এ ফ্লাইট। ধরফরিয়ে উঠে বসে নিজুম। ওড়নাটা পাশেই রাখা ছিল। সেটা ঠিকভাবে গায়ে জড়িয়ে বলে, তুমি এত সকালে কখন এসেছ? এই তো কিছুক্ষণ।
তাহলে আবার এখানে আসলে কেন? আমাকে কল করলেই আমি এয়ারপোর্টে চলে যেতাম। ইটস ওকে। ফুফির সাথে আমার একটু কথা ছিল। তুমি দ্রুত রেডি হয়ে নাও। ফুফি নাস্তা টেবিলে নিয়ে ওয়েট করছেন। এই বলে আলফি উঠে দাঁড়ায়। নিঝুম মাথা নাড়িয়ে সায় দিল, আলফি রুম থেকে বেরিয়ে যায়। আলফি যেতেই নিঝুম তার ফোন চেক করে। না, এখনো নির্ঝর তাকে তার কাবিননামার ছবি পাঠায়নি। নির্ঝর বলেছিল সে কাবিননামা পেলে ছবি পাঠাবে। পাঠায়নি যেহেতু, মনে হয় পায়নি। হতাশ নিঃশ্বাস ছাড়ল নিঝুম। তারপর উঠে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আলফি কাউকে ফোন করে বলে, এভরিথিং রেডি। অপর পাশ থেকে পজিটিভ সংকেত আসলে তার মুখশ্রীতে হাসি ফোটে। অতপর ব্রেকফাস্ট টেবিলের কাছে যায়। মিসেস মুমতাহিনা বলেন, তুমি ঠিক করছো না। আলফি ভ্রু উঁচিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকাল। তারপর বলল, কি ঠিক করছি না? তুমি সব জানো ওর সম্পর্কে। ও একসময় তোমাকে ঘৃণা করবে। আলফি হাসল। তারপর গ্লাসে বিটরুটের জুস ঢালতে ঢালতে বলল, রিল্যাক্স ফুফি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মিসেস মুমতাহিনা হতাশ নিঃশ্বাস ছাড়লেন। কিছুক্ষণের মধ্যেই নিঝুমু খাবার টেবিলে হাজির। নিঝুম এসে বলল, আঙ্কেল ও টিনা নেই যে। ওরা কিছুক্ষণ আগেই নাস্তা করে অফিসে চলে গিয়েছে। তোমাকে কয়েকবার দরজা নক করে ডেকেছিলাম, উঠোনি। আলফি এসে তারপর তোমাকে উঠালো। মিসেস মুমতাহিনার কথা শুনে নিঝুম বলল, আলফি যেমন রুমের ঢুকে ডেকেছে, টিনাও ডেকে দিত। তাহলে যাওয়ার সময় দেখা হতো। আলফি থামে কিঞ্চিত। মিসেস মুমতাহিনাও নীরব। আলফিই বলে, উই রুমের চাবি দুটো। একটা তোমাকে গতকাল দিয়েছে, আরেকটা আমার কাছে। উই রুমটা অ্যাকচুয়ালি আমার জন্য বরাদ্দ থাকে। ওহ, আচ্ছা, সমস্যা নেই। টিনা ও আঙ্কেলের সাথে আরেকদিন দেখা করব। তারপর নিঝুম খাওয়া শুরু করল। আলফিও খেতে শুরু করল। অটোয়া পৌঁছে ওরা আলফির বাড়িতে যাচ্ছে। অটোয়া কানাডার রাজধানী। জনসংখ্যার দিক দিয়ে এটি কানাডার চতুর্থ বৃহত্তর শহর। নিঝুম গাড়ির কাচ নামিয়ে বাহিরে দেখছে। আলফি বলে, তোমার সব ডকুমেন্টসগুলো দাও। আমি ইউনিভার্সিটিতে দিয়ে যাব। নিঝুম না ঘুরেই বলে, আচ্ছা। আলফি আবার শুধায়, আর ইউ আপসেট? নিঝুম এবার ঘুরে। তারপর বলে, নো, আই অ্যাম ফাইন। বাট ইউ আর নট লুকিং ফাইন। নিঝুম হতাশ নিঃশ্বাস ছাড়ল। অতপর বলল, নির্ঝর ভাইয়া কালো রাতের পর আর মেসেজের রেসপন্স করছে না। মেসেজ সিনও করছে না। আমার খুব ভয় হচ্ছে। উই গুন্ডা আবার আমার ফ্যামিলির কোনো ক্ষতি করে দেয়নি তো? আলফি হাসল। ফের বলল, রিল্যাক্স। এত ভয় পাওয়ার কি আছে? জায়ান আহমেদ এতটাও খারাপ না যতটা তুমি বলছো। নিঝুম বিরক্ত হয়। বলে, প্লিজ আলফি, উই লোকের হয়ে তরফদারি আমার সামনে করবে না। আমি উই লোকের থেকে কিভাবে বেঁচে থাকব সেই চিন্তা করছি। আর তুমি এসব বলছো। এদিকে কাবিননামাতে কি ছিল না ছিল তাও আমি দেখিনি। টেনশনে ভালো লাগছে না। আলফি ফের হাসল। গাড়ির সামনে থেকে পানির বোতল নিয়ে নিঝুমকে দিয়ে বলল, ইউ ডিডেন্ট সি হিম রাইট? নো, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম। ওকে, রিল্যাক্স। হ্যাভ সাম ওয়াটার অ্যান্ড টেক এ ডিপ ব্রিথ। নিঝুম পানির বোতলটা নিয়ে পানি পান করল। তারপর হুট করে শুধাল, বাই দা ওয়ে, তুমি কোথায় গিয়েছিলে? আলফি কিঞ্চিত ভরকাল। তাও স্বাভাবিক স্বরে বলল, আউট অফ কান্ট্রি, ফর সাম ইম্পর্ট্যান্ট ডিল। নিঝুম আর কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে ওরা একটা বাড়ির সামনে এসে থামল। বাড়িটা গ্রে রঙের দোচালা, ব্ল্যাক গ্লাস দিয়ে আবৃত। বাড়ির সামনে সবুজ ফাঁকা স্থান। গেইটে দুজন কালো পোশাকধারী দাঁড়ানো। গাড়ি থামতেই ওরা এসে দাঁড়াল। আলফি গাড়ির চাবি দিয়ে গাড়ি থেকে নেমে নিঝুমের পাশের দরজা নিজে খুলে দিল। নিঝুম হা হয়ে দেখছে। আলফিকে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, এরা কারা? গার্ড। তোমার গার্ডও লাগে? আলফি হাসল, তেমন না। দুজনই বাড়ি পাহারা দিতে। ওহ, তোমার বাবা মা কোথায়?
উনারা জানেন না যে আমি আসব। ওরা নিউ ইয়র্কে। নিঝুম অবাক হয়ে যায়। সে শুধায়, নিউ ইয়র্কে? তবে এখানে কে থাকে? আলফি নিজেকে ইশারা করে দেখালো। নিঝুম চোখ কপালে তুলে বলল, একা। একাই তো থাকব। বউ আসার পর বউ সহ থাকব। নিঝুম মাথায় হাত দিয়ে বলল, তোমার ফ্যামিলি থেকে এত দূরে থাকো সেটা বুঝিয়েছি। বেশি দূরে না। আলফির জবাবে নিঝুম হতবাক। সে বলল, বেশি দূরে না। তোমরা ভিন্ন দুটি দেশে থাকো। রিল্যাক্স রুম, নিউ ইয়র্ক অনেক বড়। তুমি সেসব বাদ দিয়ে ভেতরে চলো। আলফি গেট পেরিয়ে ভেতরে ঢুকলেও নিঝুম ঠায় দাঁড়িয়ে রয়। আলফি ঘুরে তাকিয়ে শুধায়, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়িয়ে রইলে কেন? নিঝুম কিঞ্চিত আমতা আমতা করে বলল, আমি আসলে আই থিঙ্ক ইটস নট রাইট। আমরা দুজন এক বাড়িতে এভাবে। কথা শেষ করল আলফি আবারও হাসল। এগিয়ে এলো নিঝুমের হাত ধরে বলল, রাইট না হলে তুমি এখানে আসতে না। আর এত বড় বাড়িতে নিশ্চয়ই একটা রুম না। সে প্লিজ কাম ইনসাইড। তারপর আলফি নিঝুমের জবাবের তোয়াক্কা না করে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। গার্ডরা লাগেজ নিয়ে আগেই ভেতরে চলে গিয়েছে। নিঝুমের মনে এখন কেমন ইতস্তততা কাজ করছে। আলফি একদিন তাকে তার মায়ের সাথে ফোনে কথা বলিয়েছিল। তাই নিঝুম ভেবেছিল উনারা এখানেই থাকেন। বাড়ির ভেতরে প্রবেশ করে আলফি নিঝুমকে বলল, এখানে অনেকগুলো রুম আছে। আপার ফ্লোরেও আছে। তুমি কোনো রুমে থাকতে চাও? তোমার রুম কোনটা? আপার ফ্লোরে। তাহলে আমি নিচের ফ্লোরেই একটা রুমে থাকি। আলফি ব্রু কুঁচকে শুধায়, কেন? তুমি কি আমার সাথে এক ফ্লোরে থাকতেও ভয় পাচ্ছ? নিঝুমের চেহারা পাংশুটে বর্ণ ধারণ করল। খানিক হাসার চেষ্টা করে দৈবচয়নে একটা রুম দেখিয়ে বলল, আই থিঙ্ক এই রুমটা খুব সুন্দর। গার্ডেনের খুব সুন্দর ভিউ আসছে। আলফি রুমটার দিকে তাকালো। উই রুমটার দরজায় শুধু খোলা। নিঝুম দেখেই বলেছে তবে। সে বলল, হুম, রুমটা সুন্দর। আমার রুমের ঠিক নিচেই। তোমার পছন্দ হলে এখানেই থাকো। লাগেজ উই রুমে দিয়ে আসছি। আমি লাগেজ নিতে পারবো। ওকে। তাহলে ফ্রেশ হয়ে নাও। আমিও ফ্রেশ হয়ে আসছি। নিঝুম তার নীল রঙা লাগেজ টেনে রুমটাতে নিয়ে গেল। আলফি সিঁড়ি পর্যন্ত গিয়ে তা দেখে হেসে উপরে উঠে গেল। রুমে ঢুকে ফ্রেশ হতে গেল নিঝুম। একেবারে শাওয়ার নিয়েই বের হল। অতপর তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে ব্যালকনির থাই খুলল সে। সাথে সাথে ধমকা মৃদু শীতল হাওয়ায় শরীর শিরশির করে উঠল। চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নিল কয়েকবার। এটা বাড়িটির দক্ষিণ পাশ। সামনে একটা ঢাল দেখা যাচ্ছে। ঢালের কাছে কিছু নাম না জানা গাছ। নিঝুম এখানের ম্যাপল গাছ ছাড়া অন্যান্য গাছ চেনে না। লাল, কমলা, হলুদ পাতার ম্যাপেল গাছের পরিমাণই এখানে বেশি। নিঝুম ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে নিল। তখনই দরজায় নক পড়ল। নিঝুম দরজা খুলতেই দেখে আলফি দাঁড়িয়ে। আলফি ফোনে কিছু দেখতে দেখতেই বলল, তোমার ডকুমেন্টসগুলো রেডি রেখো। বিকেলে ইউনিভার্সিটি যাব। আমিও যাব সাথে। তার দরকার নেই, তুমি রেস্ট করো। আর লাঞ্চে কি খাবে বলো? তুমি যা খাবে তাই। এবার আলফি তাকালো নিঝুমের দিকে। তাকাতেই সে যেন পলক ফেলতেই ভুলে গেল। নিঝুমের সদ্যস্নাত স্নিগ্ধ মুখখানার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। নিঝুম লজ্জা পেয়ে এদিক ওদিক চেয়ে সামান্য কাশির শব্দ করলে আলফি দৃষ্টি সরায়। তারপর বলে, ওয়েল, আমি যাওয়ার আগে ফ্রোজেন করা ফুড যা রেখে গিয়েছি সেগুলোই হয়তো আছে ফ্রিজে। বিকেলে ইউনিভার্সিটি হয়ে গ্রোসারিতে যাব। তুমিও চলো তবে। আমার লেট হবে ফিরতে। নিঝুম ঘাড় এলেই সায় দেয়। আলফি কিচেনে গিয়ে ফ্রিজ খুলে দেখল চিকেন ব্রেস্ট আছে আর ফ্রোজেন প্যাকেটজাত করা চিকেন রোল ও কাবাব আছে। নিঝুমও আলফির পেছনে পেছনে এসেছিল। সে বলল, কোনো ভেজিটেবল নেই। আলু আছে, আর কোনো ভেজিটেবল নেই। গ্রোসারিতে যাব তখন আনব। লাঞ্চ এগুলো দিয়েই করতে হবে। অনিয়ন, জিঞ্জার আছে, অনিয়ন গার্লিক পেস্ট আছে। সব ধরনের ড্রাই হার্বও আছে। আই থিঙ্ক হয়ে যাবে। নিঝুম রান্নাঘরে চোখ বুলিয়ে বলল,
আটা বা চাল নেই। আটা আছে, চালও হয়তো সামান্য পরিমাণে আছে। তারপর আলফি ক্যাবিনেট খুলে আটা ও চালের বক্স বের করল। চাল খুবই সামান্য। নিঝুম মুখ লটকে বলল, তাহলে রুটিই বানানো যাক। আমি অ্যাকচুয়ালি রুটি বানাতে পারি না, ভাত রান্না তো ইজি, শুধু ভাতের মার গালতেই সমস্যা। কিন্তু এখন তো আর ও ইজি, রাইস কুকারে দিয়ে দিলই হয়। কিন্তু রুটি বানানো টাফ। আলফি হাসল, তারপর বলল, রুটি মেকার থাকলে রুটি বানানো ইজি। ওয়েট দেখাচ্ছি। তারপর আলফি খুব সুন্দর করে পরিমাণমতো আটা ও পানি দিয়ে আটার ডো বানিয়ে তারপর ইলেকট্রিক রুটি মেকারে রুটিও বানিয়ে নিল। নিঝুম খেয়াল করে দেখল সবটা। তারপর মেকি হেসে বলল, শুধু আটা ও পানির পরিমাণটাই বুঝতে পারি না। আলফিও হাসল। বাকি রান্নাও জলদি শেষ করে নিল। তারপর দুজনে খেতে বসে। খেতে খেতে নিঝুম বলে, আমাকে একটা হোস্টেলের ব্যবস্থা করে দিও। খাওয়া থামিয়ে নিঝুমের দিকে তাকায় আলফি। তারপর বলে, কেন? এই বাড়ি তোমার পছন্দ হয়নি? নিভল নিঝুম। বলল, অপছন্দ হবে কেন? খুব সুন্দর বাড়িটি। কিন্তু দেখো, আমি বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে এসেছি, কিন্তু তাই বলে একটা ছেলের সাথে একা এক বাড়িতে থাকতে পারি না। বড় আম্মু ও নির্ঝর ভাইয়া জানলেও খুব রাগারাগি করবে। আলফি ভাবল খানিক। তারপর বলল, আচ্ছা, আমি খোঁজ করব। এখানে হোস্টেল পাওয়া টাফ, সময় লাগবে। নিঝুম মাথা দুলিয়ে খেতে আরম্ভ করল। বিকেলে ওরা ইউনিভার্সিটির উদ্দেশ্যে বের হল। ইউনিভার্সিটি অফ অটোয়া, এটি প্রাচীনতম গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ইউনিভার্সিটিটির পরিবেশও খুব সুন্দর। ক্যাম্পাসের মাঠে ও গাছের নিচের স্টুডেন্টরা বসে আছে। কেউ পড়ছে তো কেউ গল্প করছে। নিঝুম হাঁটতে হাঁটতে দেখছে সেসব। তারপর ওরা প্রবেশ করল ইউনিভার্সিটির অফিসে। সেখানে ডকুমেন্টস জমা দিয়ে তারপর বের হয়। কাল থেকেই নিঝুম ক্লাস করবে। 1 মাস সে মিস করেছে। ফল সেমিস্টার শুরু হয় সেপ্টেম্বর থেকে। এখন অক্টোবরের 4 তারিখ। এতদিন মিস হওয়াতে গ্যাপও হয়েছে খুব। কিন্তু যেহেতু নিঝুম বাংলাদেশেও বায়োকেমিস্ট্রি নিয়ে 1 সেমিস্টার করে এসেছে, তাই সে আশা রাখছে পড়াতে সিমিলারিটি পাবে। আলফি বলল, সব চিন্তা বাদ দিয়ে পড়াতে মনোযোগ দাও। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে ওর পরিচিত একজনের থেকে এতদিনের ক্লাসের লেকচার এনে দিব। নিঝুম সায় দিল। ক্যাম্পাসে চোখ বুলিয়ে সে আশা করছে আগামীকাল থেকে সে নতুনভাবে ফ্রেন্ড বানানো ও পড়াশোনা শুরু করবে। এরপর ওরা গ্রোসারিতে যায়। সেখানে আলফি ঘুরে ঘুরে প্রয়োজনীয় সব কেনাকাটা করছে। নিঝুম কখনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রান্নার জন্য বাজার করতে যায়নি। এসব তার বড় আম্মু ও মাঝে মধ্যে নির্ঝর করছে। কিছুক্ষণ পর ওরা বিল দিতে কাউন্টারে যায়। সেখানে দেখা হয়ে যায় আলফির এক ফ্রেন্ডের সাথে। নাম অ্যালেক্স। সে আলফিকে দেখে উচ্ছ্বাসিত হয়ে হাত মেলায়। ওদের মধ্যে টুকটাক কথা হয়। নিঝুম এই সময়টা বাকিদের দেখছে, যারা বিল মিটিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। অ্যালেক্স নিঝুমকে খেয়াল করে। সে আলফিকে বলে, হু ইজ শি? আলফি নিঝুমকে দেখিয়ে বলে, নিঝুম। নিঝুম হ্যালো বললে অ্যালেক্স হাত বাড়িয়ে বলে, হ্যালো, নাইস টু মিট ইউ। এই অ্যাম অ্যালেক্স। নিঝুম হাত বাড়ানোর আগেই আলফি অ্যালেক্সের হাত ধরে। অ্যালেক্স কিছু একটা বুঝে শুধায়, আলফি, ইজ শি ইউর গার্লফ্রেন্ড? শি ইজ সো প্রিটি। গার্লফ্রেন্ড কথাটা শুনে নিঝুম লজ্জা পেয়ে যায়। আলফি তা দেখে মৃদু হাসে। তারপর বলে, অ্যাকচুয়ালি নো, শি ইজ ফ্রেন্ড। উই আর ফ্রেন্ডস। আলফিকে থামিয়ে নিঝুমই বলে উঠে। অ্যালেক্স খুশি হয়ে বলে, দেন উই আর অলসো ফ্রেন্ডস। নিঝুম সৌজন্যে হাসে। আলফি নিঝুমকে কেনাকাটা করা জিনিসপত্রের কাছে যেতে বলে বিল মেটায়। তারপর অ্যালেক্সকে বলে, লিসেন অ্যালেক্স, ডোন্ট ট্রাই টু টেক অ্যা চান্স উইথ হার। অ্যালেক্স একটু দুষ্ট হেসে শুধায়, হোয়াই? শি ইজ বিউটিফুল অ্যান্ড প্রিটি, অ্যান্ড আই লাইক প্রিটি গার্লস। হুয়েভার ইউ ওয়ান্ট টু ফ্লার্ট উইথ, ইউ ক্যান, বাট নট দ্যাট গার্ল। অ্যান্ড এস পার আই নো, ইউ হ্যাভ গার্লফ্রেন্ড। অ্যালেক্স আলফির বাহুতে চাপড়ে বলে, আর ইউ জেলাস, আলফি?
And don't think about Anna. I am going to breaking up with her. But you are jealous. Right? বাঁকা হাসে আলফি। তারপর বলে, No. I am not. Just warning you. You don't know her husband. অ্যালেক্স অবাক হল। Is she married? Yeah. Bye. See you soon. তারপর আলফি নিজুমের কাছে চলে যায়। নিজুম লক্ষ্য করল অ্যালেক্স তার দিকে কেমন করে চেয়ে আছে। নিজুম সৌজন্যে হেসে আলফির সাথে সব থেকে বেরিয়ে যায়। গাড়িতে গিয়ে বসে ওরা। আলফি বলে, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাতে হয়, কিন্তু তুমি যেহেতু এখানকার মানুষজন তেমন চেনো না, ফ্রেন্ড বানাতে চিন্তা ভাবনা করবে। ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলেও সেটা ভেবেচিন্তে করবে। নিজুম বুঝল না আলফি হঠাৎ এই কথাগুলো কেন বলল। সে ঘাড় নাড়িয়ে সায় দিল। তখন নিজুমের ফোনে নোটিফিকেশন আসে। নির্ঝর ছবি পাঠিয়েছে। আলফিও নোটিফিকেশনের শব্দে তাকায়। তারপর বাঁকা হেসে গাড়ি স্টার্ট করে। নিজুম ছবিটা দেখল। তার কাবিননামারই ছবি, ভালো করে দেখে সে হতাশ হল। নির্ঝরও মেসেজে লিখেছে সেটা। জায়ান আহমেদ নিজুমকে ডিভোর্সের অধিকার দেয়নি। অন্ধকার ছেয়ে পড়ল নিজুমের মুখশ্রীতে। আলফি আর চোখে লক্ষ্য করল সেটা। সে শুধাল, হোয়াট হ্যাপেন্ড? উই গুন্ডা জায়ান আমাকে ডিভোর্স নেওয়ার অধিকার দেয়নি, আমিই বোকা। সাইন করার আগে চেক করিনি। আমার ভালো লাগছে না। আমি যেতে চাই না উই লোকের কাছে। আমাকে খুঁজে পেলে কি করবে আমাকে? রেপিস্ট সে। ক্যারেক্টারলেস। ফট করে গাড়ি ব্রেক করে আলফি। নিজুম সামনের দিকে ঝুঁকে পড়ে। ভরকে উঠে সে। আলফির দৃষ্টি সম্মুখে স্থির ও কঠোর। নিজুম ভরকানো স্বরে বলে, কি হল? গাড়ি এভাবে ব্রেক করলে কেন? তখনই গাড়ির গ্লাসে টোকা পড়ল। নিজুম সচকিতে নিজের পাশের গ্লাস খুলল। এক বৃদ্ধা এক 4 থেকে 5 বছরের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আলফিকে ধন্যবাদ দিল। এও বলল, তার নাতি তারই অসাবধানতার কারণে রাস্তার মাঝে চলে এসেছিল। নিজুম ও আলফি বৃদ্ধা মহিলাটির সাথে সৌজন্যে কথোপকথন শেষ করে। আলফি গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, কারো সম্পর্কে লোকমুখে রিউমার শুনে জাজ না করে নিজে যাচাই করো। নিজুম সন্দিহান হয়ে যায়। অতঃপর তার মুখে বিরক্তি ফুটে উঠে। বলে, লোকে কি আর মিথ্যে বলে? আর একটা মেয়ে নিজের সম্মান নিয়ে মিথ্যে বলবেই বা কেন? আলফি আর জবাব দিল না। সে গাড়ি চালানোতে মনোযোগ দিল। নিজুমও গাড়ির জানালা দিয়ে সদ্য নামা সানহ দেখতে মগ্ন। একটু একটু করে আধার নেমে এলো ধরণীর বুকে। রাস্তার ধারের স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠল। আস্তে আস্তে ওরা আলফির বাড়ির রাস্তা ধরল। জায়গাটা কিছুটা নিরিবিলি। আলফির বাড়িটা ঘনবসতি থেকে একটু দূরে, প্রকৃতির কাছাকাছিতে। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামল। আলফি রিমোট দিয়ে বাড়ির গেট খুলল। এখন আর কোনো গার্ড নেই। গাড়ি ভেতরে ঢুকতেই আবার গেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে। গাড়ি থেকে নামতে নামতে আলফি বলল, বারবিকিউ চলবে? চলবে। কোথায় করবে? আর বারবিকিউ করার জিনিসপত্র সব আছে। তুমি ফ্রেশ হয়ে এসো। তোমার রুমের সাইডের ইয়ার্ডেই আমি সব ব্যবস্থা করছি। নিজুম খুশি মনে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল আলফি সব ব্যবস্থা করছে। এখন বারবিকিউ করার চুল্লিতে কয়লা জ্বালিয়ে ঠিকঠাক করছে। দুটো কাঠের বসার টুল রাখা। কয়লা জ্বালিয়ে আলফি এবার স্টেক পিস ও লবস্টারের বারবিকিউ করার জন্য মশলাপাতি আনল। সব সুন্দর করে মেরিনেট করছে। নিজুম বসে বসে দেখছ। অক্টোবরের হালকা শীতল হাওয়ায় আলফির কপালের ছোট চুলগুলোও উড়ছে। বাড়ির ভেতর থেকেও মৃদু আলো আসছে, সাথে কয়লা জ্বলার আলো। আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ। চাঁদ এখনো গোলাকার। চাঁদের আলোয় ইয়ার্ডের অন্ধকার সয়ে গেছে। আলফির ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম। নিজুম চাদর জড়িয়ে বিবশ হয়ে আলফিকেই দেখছে। হঠাৎ তার মনের মাঝে একটা ধাক্কা এলো, এটা অন্যায়। তুমি বিবাহিতা। স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে এভাবে চেয়ে থাকাটা ভীষণ অন্যায়। পরন্তু তার আরেক মন বলছে, তুমি তো জায়ানকে স্বামী হিসেবে মানো না। তার থেকে মুক্তি চাও। ভালোবাসো না তাকে। তাহলে অন্যায় কিসের?
সামনের ছেলেটাকেই তো তুমি মনে মনে চেয়ে এসেছিলে। তার মনে দুই ধরনের চিন্তাই এলো। নিজ মনের এই যুদ্ধে সে তৎপর হয়ে উঠে দাঁড়াল। আলফিও সচকিতে তাকাল। বারবিকিউ করার জন্য মেরিনেটের পর্ব শেষ। সে শুধাল, হোয়াট হ্যাপেন্ড? দাঁড়িয়ে গেলে কেন? নিঝুম আমতা আমতা করে এদিক ওদিক চেয়ে বলল, আশেপাশে দেখছিলাম। এখানে গাছও আছে। দুপুরে দেখেছিলাম। হ্যাঁ, এগুলো আমার গ্র্যান্ডপা মানে নানাভাইয়ের লাগানো। ম্যাপল ট্রি, লার্চ ট্রি, পাইন ট্রি, সিডার ট্রি, আপেল ট্রি, জিঙ্কো ট্রি। জিঙ্কো ট্রি ও আপেল ট্রি বাড়ির পেছনের দিকে। জিঙ্কো গাছটা অনেক বড় ও পুরাতন। নিঝুম দেখতে চাইল। আলফি মিনিট খানেক দাঁড়াতে বলে স্টেক বারবিকিউ হতে দেয়। লবস্টার পরে দিবে। তারপর দুজনে বাড়ির পেছনের সাইডে যায়। পেছনের সাইডে হলুদ, কমলা, লাল বর্ণের দুই ধরনের পাতায় পরিপূর্ণ। চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে। নিঝুম আগে আগে হেঁটে এই ঐশ্বরিক সৌন্দর্য উপভোগ করছে। হলুদ পাতার জিঙ্কো গাছটাকে প্রথমবারের মতো দেখছে নিঝুম। এর আগে মুভিতে দেখেছে। কানাডার রাস্তাঘাটে ম্যাপল গাছটাই বেশি দেখা যায়। জিঙ্কো গাছটার পাশেই একটা দুটো ম্যাপল গাছ ও একটি আপেল গাছ। গাছের ফাঁকে আকাশের উই রূপালি চাঁদখানা। গাছের নিচে এক হাঁটু গেড়ে বসল নিঝুম। কয়েকটা ঝড়ে যাওয়া পাতা কুড়িয়ে নিল। এদিকে আলফি মুগ্ধ হয়ে নিঝুমকেই দেখছে। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। গাছগুলো থেকে পাতা ঝরে পড়ছে। পকেট থেকে ফোন বের করে একটু পিছিয়ে গিয়ে নাইট মুডে গাছগুলো সহ নিঝুমের পাতা কুড়ানোর দৃশ্যটা ক্যাপচার করে নিল। সে বিড়বিড় করে বলে, ইন দি রিদম অফ দি ওয়েভস অ্যান্ড দি হুইসপার অফ দি লিভস, আই ফিল দি ভাইব্রেশন অফ ইউর লাভ, মাই লাভ। নিঝুম আলফির কাছে এসে বলল, জায়গাটা খুব সুন্দর। তোমার নানুভাই নিরিবিলি পছন্দ করতেন। হু। গ্র্যান্ডমায়ের মৃত্যুর পর তিনি টরেন্টোর বাড়ি বিক্রি করে দিয়ে এখানেই থাকতেন। জায়গাটা গ্র্যান্ডমায়ের খুব পছন্দের ছিল। উইকেন্ডে এখানে আসতেন। তারপর গ্র্যান্ডপায়ের মৃত্যুর আগে আমাকে লিখে দেন। উনার একমাত্র মেয়ের ঘরে একমাত্র নাতি আমি। তারপর আমি বাড়িটা আরেকটু বড় করে মেরামত করে নেই। নিঝুম আরেকটু ঘুরে দেখল। আপেল গাছে আপেল ঝুলে আছে। আপেলের গায়ে রং হতে শুরু করেছে। কিছুক্ষণ এখানে থেকে ওরা বারবিকিউর ওখানে যায়। স্টেক পিসগুলো উল্টে দেয়। তারপর লবস্টারও দিয়ে দেয়। সব তৈরি হয়ে গেলে ওরা খোলা আসমানের নিচেই খেতে বসে। আলফি বলে, তোমাকে আমি সকালে ইউনিভার্সিটি ড্রপ করে দিয়ে আসব। আর মোনা নামে এক মেয়ে তোমাকে নোটস দিবে। সেগুলো নিয়ে নিবে। আচ্ছা। কিন্তু তোমার ক্লাস নেই। আমার ক্লাস ইভিনিংয়ে। এভরিডে ক্লাস থাকে না। যেসব দিন আমার ক্লাস থাকবে তুমি ইউনিভার্সিটির লাইব্রেরি আমার জন্য ওয়েট করবে। তারপর আমরা একসাথে আসব। ওকে। তুমি কি পার্ট টাইম জব করো? পার্ট টাইম জবে স্যালারি কত দেয়? আমিও করব ভাবছি। কথাগুলো নিঝুম এত দ্রুত বলল যে বিষম খেল আলফি। নিঝুম জলদি করে পানির গ্লাস এগিয়ে দেয়। আলফি পানি পান করে একটু চিন্তা করে বলে, পার্ট টাইম জব? হ্যাঁ হ্যাঁ করি। অ্যাকচুয়ালি ওটা পাওয়া একটু টাফ। আর তোমার এখন সময় কম। এমনিতেই 1 মান্থও পিছিয়ে গেছ। স্টাডিতে কনসেন্ট্রেট করো। নেক্সট সেমিস্টারে ভাবা যাবে। স্কলারশিপ ধরে রাখতে হবে তো। নিঝুমও বুঝল। সে মাথা নেড়ে খেতে লাগল। আলফি ফুস করে নিঃশ্বাস ছাড়ে। গভীর ঘুমে আচ্ছন্ন নিঝুম। ঘড়িতে এখন রাত 1টার বেশি। বারান্দার গ্লাসের পর্দা খানিকটা সরানো, যা দিয়ে চাঁদের আলো রুমে এসে প্রবেশ করছে। তখন বারান্দার থাই গ্লাসটা নিঃশব্দে খুলে ভিতরে প্রবেশ করল একজন। থাই লক করা ছিল না। নিঝুম ভুলে গেছে। মৃদু পায়ে এসে বসল নিঝুমের শিরে। মুগ্ধ নয়নের চাঁদের আলোয় দেখলে নিজের প্রিয়তমাকে দেখল। বাতাসের সাথে ফিসফিস করে বলল, তুমি আমার থেকে পালাতে পারবে না, সুইটহার্ট। যেদিকেই যাও আমাকেই পাবে। তুমিও ভালোবাসবে আমাকে। এই আলোছায়াতে আমি তোমাতে আরও আসক্ত হয়ে পড়ছি। একেই বুঝি প্রণয়াশক্তি বলে। তারপর আকাশের চন্দ্রমাকে দেখে ধূসর তুলোর মতো মেঘ চাঁদকে ছুঁয়ে যাচ্ছে। ব্যক্তিটি ফের বলে,
You are unaware how precious and beautiful you are in my heart. And the moon also envies your beauty. নড়েচড়ে উঠে নিঝুম। ব্যক্তিটি সযত্নে কমফর্টারটা নিঝুমের গলা পর্যন্ত টেনে দিয়ে মাথায় আলতো ঠোঁট ছুঁয়ে বেরিয়ে যায়। থাই গ্লাসটাও টেনে দেয়। হঠাৎ ঘুম ছুটে যায় নিঝুমের। পর্দাটা মৃদু নড়ছে। নিঝুম চট করে উঠে বসে। সে ঘুমের মধ্যে কারো স্পর্শ অনুভব করছিল। আধো কিছু বুলি শুনছিল। কিয়ৎ ভয় জেগে ধরল তাকে। রুমে কি কেউ এসেছিল? উঠে পর্দা সরিয়ে বাহিরে চেক করল। না, কোনো মানব ছায়া পর্যন্ত নজরে এলো না। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওগুলো স্বপ্ন ভাবল সে। অতপর পানি পান করে ফের ঘুমিয়ে পড়ল। বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পর মিস্টার নয়নকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। গলা ছেড়ে স্ত্রীকে চা বানাতে বলে ব্যালকনির কাঠের চেয়ারে গিয়ে বসলেন। মিসেস আয়েশা চা নিয়ে এসে কঠোর ভঙ্গিতে টেবিলে তা রাখলেন। নিঝুমের বিয়ের দিনের পর থেকে স্বামীর সাথে তার অতিরিক্ত রানেই। প্রয়োজন ছাড়া কথা বলেন না। চায়ের কাপ রেখে চলেই যাচ্ছিলেন, তখন মিস্টার নয়ন তাকে ডাকলেন। শোনো আয়েশা, খুশির খবর আছে, আমার কোম্পানির সব লোন পরিশোধ হয়ে গেছে। নতুন প্রজেক্টটাও শীঘ্রই শুরু হতে যাচ্ছে। দেখবে এই প্রজেক্টটাতে চৌধুরী কোম্পানি আবার নিজের পুরনো রূপে ফিরবে। ওহ, ভালো। মিসেস আয়েশার এই সামান্য অভিব্যক্তিহীন প্রত্যুত্তরে নিরাশ হলেন মিস্টার নয়ন। এতটাও অনাগ্রহের সংবাদ তো সে দেয়নি। কোম্পানির দুরবস্থার সময় তো আয়েশাই তাকে সাহস দিয়েছে। যখন রাত দিন চিন্তার চাদরে ডুবে থাকতেন, তখন তো স্বীয় স্ত্রীর আশ্বাসবাণীতেই শান্ত হতেন। তবে আজ যখন ভালো সময় আসছে, তবে কেন এত অনাগ্রহ? তিনি বললেন, তোমায় দেখে মনে হচ্ছে খুশি হওনি। ঘাড় ঘুরিয়ে ত্যক্ত দৃষ্টিতে চাইলেন মিসেস আয়েশা। খড়খড়ে কণ্ঠে বললেন, কারো জীবন নষ্ট করে নিজেদের উন্নতিতে খুশি হওয়ার কথা। তোমার মতো অত পাষাণ তো নই আমি। মিস্টার নয়ন চোখ থেকে চশমাটা খুলে রাখলেন। আর বললেন, কন্যা আমার না হলেও কন্যাদায়গ্রস্ত পিতা আমি। সুপাত্র হাতছাড়া করিনি। এতে যদি আমার ব্যবসায় একটু উন্নতি হয় তো ক্ষতি কি? জায়ান আহমেদ যদি সুপাত্র হয় তবে তুমি থাকো তোমার সুপাত্র নিয়ে। তাচ্ছিল্য স্বরে বলেই মিসেস আয়েশা স্থান ত্যাগ করলেন। পাছে মিস্টার নয়ন বললেন, একদিন তুমিও জায়ানকে সুপাত্র বলবে। অতপর চায়ের কাপ উঠিয়ে নিলেন। সকাল সকাল ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে নিয়েছে নিঝুম। আলফিও অফিসের জন্য তৈরি। সাদা শার্টের সাথে কালো টাই ও কালো প্যান্ট। হাতে কালো ব্লেজার। ফর্মাল লুক। শার্টের স্লিভস কনুই অবধি গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে। আর বলছে, ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ ও ফ্রুটস। নিঝুম হা করে চেয়ে আছে আলফির দিকে। তার অক্ষিগোলকের নড়চড়ন নেই, পলক ফেলতেও যেন ভুলে গেছে। আলফি নিঝুমের সামনে এক হাত পরিমাণ দূরত্বে দাঁড়ায়। তারপর ভ্রু নাচালে নিঝুমের সম্বিত ফেরে। সে আমতা আমতা করে বলে, চলো নাস্তা করি। তারপর সে দ্রুত ডাইনিং টেবিলের কাছে যায়। আলফি মৃদু হাসে। সেও নাস্তা খেতে বসে। নাস্তা খেতে খেতে নিঝুম আর একবারও চোখ তুলে তাকায়নি। আলফির খাওয়া আগে শেষ হয়, সে নিজের প্লেট ধুয়ে রেখে সোফা থেকে ল্যাপটপ তুলে নেয়। ততক্ষণে নিঝুমেরও খাওয়া শেষ। তারপর দুজনে বের হয়। গাড়ি চলছে তার গতিতে। হঠাৎ নিঝুম প্রশ্ন ছুড়ে, তুমি কিসে জব করো? কেন? এরকম বস বস ভাইবে যাচ্ছ তো তাই। আলফি হাসল। তারপর বলল, তেমন কিছু না, এটা আমার ড্রেস কোড। কিছুক্ষণ পর ওরা ইউনিভার্সিটিতে পৌঁছায়। নিঝুম আলফিকে বাই বলে যেতে নিলে আলফি ডেকে বলে, কারো সাথে আননেসেসারি কথা বলার দরকার নেই। নিঝুম সন্দিহান হল। বলল, ইউনিভার্সিটিতে ফ্রেন্ড বানাবো না। বানাবে, কিন্তু বুঝে শুনে। আমার সাথে তোমার পরিচয়ের সময় তুমি যেমন ছিলে, তেমনটা সবার প্রতি হয়ো না। এটাই বুঝিয়েছি। নিঝুম ভ্রুকুটি করে শুধায়, কেমন ছিলাম? হাসে আলফি, বলে, ছটফটে একটা দুরন্ত মেয়ে। কনভারসেশন স্টার্ট তোমার মাধ্যমেই। এখন যাও, লেট হচ্ছে। বাই। নিঝুম মিষ্টি করে হেসে আলফিকে হাতের ইশারায় বাই বলে চলে যাচ্ছে। আলফি কাউকে ফোন করে বলে, কিপ এন আই অন হার।
দিনের মধ্যাহ্ন। নিঝুম ক্যান্টিনে খাবার কিনে বসেছে। খাবারে চামচ নাড়তে নাড়তে ভাবছে, তার সাথে করে আনা টাকা ডলারে কনভার্ট করা দিয়ে বেশি দিন চলবে না। তারপর কিভাবে চলবে? আলফির বাড়িতে থাকছে বলে লিভিং কষ্ট দিতে হচ্ছে না, কিন্তু একজনের বাড়িতে কতদিনই বা থাকা যায়? তার উপর একটা ছেলের সাথে এক বাড়িতে। এখন পার্ট টাইম জবও তো সহজে পাওয়া যাবে না। নির্ঝরের কাছেই চাইতে হবে। কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে যদি ওর বড় আব্বু জেনে যায়? ভেবেছিল ডিভোর্স হয়ে যাবে। তাহলে বড় আব্বু জানলেও সমস্যা নেই, কিন্তু এখন বড় আব্বু জানা মানে জায়ানেরও জানা। এসব চিন্তা করতে করতেই বেখেয়ালিতে খাচ্ছে। তখনই নিজের সামনের চেয়ারে কাউকে বসতে দেখল। ব্যক্তিটিকে সে চেনে। আলফির বন্ধু অ্যালেক্স। অ্যালেক্সই প্রথমে হাই নিঝুম বলল। নিঝুমও সৌজন্যে উত্তর করে। অ্যালেক্স বলে, ফার্স্ট ডে অ্যাট দ্য ইউনিভার্সিটি। হাউ ডু ইউ ফিল? গুড, জাস্ট গুড। ই ডিডেন্ট মেক অ্যানি ফ্রেন্ডস। নিঝুম প্রত্যুত্তরে স্বল্প স্বরে বলল, নট ইয়েট। তৎক্ষণাৎ অ্যালেক্স প্রস্তাব দিল, কুড উই বি ফ্রেন্ডস? ইতস্তত করছে নিঝুম। কিন্তু অ্যালেক্স সেসব পাত্তা না দিয়ে হুট করে নিঝুমের হাতের সাথে হাত মিলিয়ে বলে, ফ্রেন্ডস। অপ্রস্তুত হাসল নিঝুম। অ্যালেক্স বলে, আই হিয়ার ইউ আর ম্যারিড। ভরকালো নিঝুম। বলল, হাউ ডু ইউ নো? আলফি টোল্ড মি দিস। আলফির কথা শুনে নিঝুম নিভল। আলফিটা সবার কাছে ওকে বিবাহিতা বলে পরিচয় করাচ্ছে কেন? আর সেও বারবার তার বিয়ের টপিকটা নিয়েও বলে। নিঝুম আর অ্যালেক্সকে কৃত্রিম হাসি দিয়ে চটজলদি খেতে থাকে। তারপর ক্লাসের বাহানায় উঠে পড়ে। বিকেলে ইউনিভার্সিটির গেইটে আলফির জন্য অপেক্ষা করছে নিঝুম। আলফি বলেছে সে প্রায় চলে এসেছে। মিনিট দুয়েক পর আলফির গাড়ি থামে। নিঝুম গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে, সেই সাথে পরিবেশেও নীরবতা। আলফি বলে, কেমন কাটল দিন? ভালো। নিঝুমের সংক্ষিপ্ত জবাবে আলফি হালকা পাশ ফিরে দেখল। নিঝুম সিটে গা এলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আলফি শুধাল, মন খারাপ? নিঝুম এবার সোজা হয়ে বসল। কাটকাট স্বরে প্রশ্ন ছুড়ল, তুমি অ্যালেক্সকে বলেছ আমি ম্যারিড? কথাটা ও বলার ধরন ভালো লাগল না আলফির। সে গাড়ি থামাল। এটা একটা পার্কের সামনে। খোলা মাঠ। সকল বয়সের মানুষজন এখানে হাঁটাহাঁটি করছে। বাচ্চারা খেলছেও। আলফি গাড়ি থেকে নামে। তারপর নিঝুমের সাইডের দরজা খুলে নামতে বলে। নিঝুম বুঝল না হঠাৎ কেন গাড়ি থামালো। নিঝুম গাড়ি থেকে নেমে আসলে ওরা পার্কের ভেতরে যায়। হাঁটতে হাঁটতে আলফি বলে, অ্যালেক্স একটু অন্যরকম। যাকে বলে প্লেবয়। ও এই পর্যন্ত অনেক মেয়ের সাথে রিলেশনে গেছে। বলতে পারো এটা ওর হবি। রিসেন্ট যার সাথে রিলেশনে আছে সে মেয়েটা খুব ভালো, ওকে অনেক আগে থেকেই পছন্দ করত। কিন্তু অ্যালেক্স বলছে ওর সাথেও ব্রেকআপ করে ফেলবে। হতেও পারে ও তোমার প্রতি ইন্টারেস্টেড। তাই বলে রাখলাম, যাতে তোমাকে ডিস্টার্ব না করে। ওহ, আমি অ্যালেক্সের সাথে কোনো সম্পর্কে জোড়াবার কোনো ইন্টারেস্টই নেই, তাও সে এসে ফ্রেন্ডশিপ করতে চাইল। ওর শুরুটা এমনি। তুমি ওর সাথে বেশি কথা বলো না। এরপর ওরা পার্কের একটা বেঞ্চে বসল। সামনেই বাচ্চারা ফ্যানা বেলুন উড়িয়ে খেলছে। নিঝুম মুগ্ধ হয়ে সেসব দেখছে। পার্কের প্রতিটি কোণায় প্রকৃতির শরতের ছোঁয়া। মৃদুমন্দ শীতল বাতাস বইছে। আকাশ পরিষ্কার। তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। নিঝুম বলল, এই সুন্দর ওয়েদারে চা হলে বেশ হতো। আলফি কথাটা শুনে উঠে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি নিয়ে হাজির। বলে, কফি হবে, চা হবে না? নিঝুম মুচকি হেসে কফির কাপটা নিল। তারপর দুজনে একসাথে বসে পার্কের পরিবেশ উপভোগ করতে লাগল। কিছুদিন পেরিয়ে গেল এভাবেই। নিঝুম পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। নির্ঝরকে বলে রেখেছিল জায়ানের ছবি একটা তাকে কালেক্ট করে দিতে। জায়ানের কোনো মুখ দেখানো ছবি অনলাইনেও নেই। চোখে কালো গ্লাস ও মুখে মাস্ক সহ ছবিই সব। নির্ঝর বলেছে পেলে তাকে দেখাবে। আজ নিঝুমের ইউনিভার্সিটিতে ছুটির দিন। আলফিকে অফিসে যেতে হয়েছে। নিঝুম বাড়িতে একা।
কিছুক্ষণ পরে নিজুম বাড়ির পেছনে চলে গেল। আলফি বলেছে সে অনলাইনে খাবার অর্ডার করে পাঠিয়ে দিবে, কারণ নিজুম খুব একটা রান্না পারে না। তাই অলস সময় কাটাতে বাড়ির পেছনে এসেছে। জায়গাটা সে দিনের আলোয় আজকেই দেখছে। দিনের আলোয় খুব সুন্দর লাগছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, যার দরুন গাছের পাতাতে এখনো পানি লেগে আছে। নিজুম বৃষ্টিসিক্ত কমলা বর্ণের ম্যাপল পাতার ছবি তুলছে। আপেল গাছের আপেলগুলোতেও রং হয়েছে। ইচ্ছে করল একটা গাছ থেকে পেড়ে খেতে, তাই করল সে। আপেলের স্বাদটাও খুব মিষ্টি। তখনই মেইন গেটের বেল শুনতে পেল। নিজুম ছুটে গেল সেদিকে। তারপর খাবারের পার্সেল রিসিভ করে নিয়ে আসল। বাড়ির ভেতরে ঢুকতেই আলফির কল রিসিভ করে। আলফি বলল, এখানে দুজনের খাবার আছে, আমি আসছি, একসাথে খাব, তারপর একটু বেরোব। তোমার তো অটোয়া দেখা হয়নি। নিজুম সানন্দে রাজি হয়ে সায় দিয়ে ফোন কাটে। এদিকে বাড়ির ভেতরে আসতেই নেট কানেক্ট হয়েছে। নির্ঝরের মেসেজও এসেছে। নির্ঝর বলেছে, আজকেই জায়ানের ছবি পাওয়া যাবে, একজনকে বলেছে। একটু সময় লাগবে। নিজুম অধীর হয়ে অপেক্ষা করছে। যার সাথে তার বিয়ে হলো তাকে সে আজ প্রথমবার দেখবে। আলফি এলো কিছুক্ষণ পর। এরপর একসাথে দুপুরের খাবার খেল ওরা। এখন বেড়াতে যেতে তৈরি। আলফি খেয়াল করল নিজুম কেমন বেখেয়ালি। বারবার ফোন দেখছে। তার চোখে মুখে খুব অস্থিরতা, যেন জাগতিক সকল কৌতূহল, আগ্রহ ভর করছে চোখ জুড়ে। আলফি বলল, এত রেস্টলেস হয়ে ফোনে কি দেখছ? নিজুম তার উৎসুক চোখজোড়া ফোন থেকে হটিয়ে আলফির দিকে নিবন্ধ করল। অতঃপর আগ্রহী স্বরে বলল, ওহ, তোমাকে তো বলা হয়নি। নির্ঝর বলেছে কেউ একজন ওকে আজ জায়ানের ছবি দিবে। আমি তো জায়ানকে কখনো দেখিনি। কোনোদিন যদি জায়ান আমার সামনেও আসে, চিনতে তো পারব না। আলফি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। তারপর গাড়িতে বসার ইশারা করল। গাড়ি ছুটে চলল একটা বিচসহ পার্কে। মুনিশ বে পার্ক। এটি রিডো নদীর তীরবর্তী। গাড়ির স্টিয়ারিংয়ে হাত স্থির রাখলেও মনোযোগ তার স্থির না। নিজুমের আগ্রহ আকাশচুম্বী। আলফি দৃষ্টি ফের সামনে ঘুরিয়ে বলল, যদি কখনো প্রুফ পাও জায়ান আহমেদ সম্পর্কে যা রিউমার শুনেছ সব মিথ্যা, তাহলে কি করবে? মেনে নিবে ওকে? থমকালো নিজুম। এতক্ষণের জায়ানের ছবি দেখার আগ্রহে ভাটা পড়ল। ঠিকই তো। যদি জায়ান আহমেদ সম্পর্কে সে ভুল বুঝে তাকে, তবে স্বামী তো তার। কিন্তু মনের মাঝে এই ভাবনা খানিকের বেশি টিকতে দিলও না। ব্যগ্র কণ্ঠে বলল, প্রমাণ তো হয়নি। তাহলে এই কথা উঠছে কেন? প্রমাণ হতে কতক্ষণ? যে এলিগেশন এনেছিল সেও কোনো অর্ডিনারি কেউ না। 5 বছর আগে অ্যানুয়াল বিজনেস অ্যাওয়ার্ড জিতেছিল। বিজনেস ওয়ার্ল্ডে বিজনেসম্যানদের ক্রাশ ছিল। ইভেন এখনো। নিজুমের মনের ভেতর আশঙ্কা হচ্ছে। আলফির চেহারা ভালোভাবে দেখল। ছেলেটা জায়ান আহমেদ সম্পর্কে এমনভাবে কথা বলে যেন খুব পরিচিত। কিন্তু ছেলেটা কি বোঝে না নিজুম এসব শুনতে চায় না। তার মনে যে আলফির জন্য অনুভূতির সম্ভার। যদি আকস্মিকভাবে বিয়েটা না হতো তবে তো আলফিকেই মনের অব্যক্ত কথাগুলো ব্যক্ত করত। হতাশ নিঃশ্বাস ছেড়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি নিবেশ করল। মুনিশ বে পার্কে পৌঁছেছে ওরা। নদীর তীরবর্তী ও গাছপালায় প্রকৃতিক রমরূপে পরিপূর্ণ। আদরে রোদ্দুর ও শীতল হাওয়া। রিডো নদীর বুক থেকে যেন শীতল হাওয়া ধেয়ে এসে শরীরে মৃদু কাঁপন ধরায়। আলাদা হাঁটছে ওরা। আলফি কয়েক হাত সামনে আগে আগে হাঁটছে, নিঝুম পিছু পিছু। যেন হুট করেই দুজনের মাঝে তাল ছুটে গেছে। পার্কে আরও অনেকেই আছে। কেউ কেউ সাইকেলিংও করছে। কাপল হিসেবেও বসা অনেকে। এটা ফ্রেন্ডসদের নিয়ে পিকনিক স্পট হিসেবেও পরিচিত। নদীর শীতল পানিতে হাত ডুবালো নিজুম। তড়িৎ নিজুমের ফোনের নোটিফিকেশন আসল। নির্ঝর ছবি পাঠিয়েছে। অস্থিরতা জেগে ধরল নিজুমকে। বুকের মাঝে টিপটিপ শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। কয়েকবার বড় করে শ্বাস প্রশ্বাস ছেড়ে আলফির দিকে তাকাল। ছেলেটা তার থেকে কিছুটা দূরে পকেট হাত গুজে নদীর সম্মুখে মুখ করে দূরে কোথাও তাকিয়ে আছে। নিজুম নির্ঝরের মেসেজ দেখল। ছবিটা লোড হয়ে ফোনের স্ক্রিনে ভাসতেই চমকে গেল। কয়েক সেকেন্ড বিমূঢ় হয়ে ছবিটির দিকেই চেয়ে রইল। তারপর আলফির দিকে চাইল।
কোনো নড়চড়ন দেখা গেল না তার। নিঝুম হতাশ স্বরে বলল, ছবি তো দিল কিন্তু অস্পষ্ট ছবি। কানে ফোন নিয়ে কথা বলছে। এক সাইড কোনো মতে বোঝা যায়। এটা দিলও কি না দিলও কি। তড়িৎ বেগে পাশ ঘুরল আলফি। অবিশ্বাসের নজরে নিঝুমের হতাশায় মূর্ছিত মুখখানা দেখল। গত পরশু সে টরেন্টো গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য। সকালে গিয়ে বিকেলেই ফিরেছে। এই মিটিংটা নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল। কিন্তু নিঝুমকে একা ফেলে যেতে পারবে না। নিঝুম এখানে এসেছে গুনে গুনে আজ ৭ম দিন। সেই মিটিং শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ফোনে কথা বলছিল। মাস্ক নামানো ছিল। সানগ্লাসটাও খুলে আরেক হাতে ধরা। এক লোক তার সাইড ছবি তুলেছিল। লোকটাকে ধরতে পারেনি। এমনকি তার মুখটাও দেখতে পারেনি। সেই ব্যক্তিই তবে নিঝুমের কাছের ছবির সোর্স। হ্যাঁ, সে জায়ান আহমেদ আলফি। নিজের স্বাভাবিক জীবনে যেন কোনো হেরফের না হয় তাই সে বিজনেস ওয়ার্ল্ডের বাইরে কাউকে জায়ান বলে পরিচয় দেয় না। খুব তো বেশি সময় হয়নি তার এই বিজনেস ওয়ার্ল্ডে। বাবার জোরাজুরিতে সে এই বিজনেস জগতে এসেছে। ইউনিভার্সিটি অফ অটোয়া থেকে আরও বছর ৫ আগে বায়োকেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করে নিউ ইয়র্ক যেতেই বাবার আকস্মিক হার্ট অ্যাটাকের মুখোমুখি হয়। তারপর নিউ ইয়র্কের স্বনামধন্য এক ইউনিভার্সিটিতে মাস্টার্সে MBA ভর্তি হয়। ছোট থেকে বাবাকে দেখতে দেখতে অনেক কিছুই সে বুঝে। তার দাদার শুরু করা বিজনেসটাকে তার বাবা এতকাল সামলেছে। তাদের দেখে শিখেছে অনেক। কিন্তু নিজে কখনো পাকাপোক্তভাবে বিজনেস সামলানোতে তেমন আগ্রহী ছিল না। কিন্তু বাবার অসুস্থতায় এত বড় বিজনেস তো ভাসিয়ে দিতে পারে না। তখন থেকেই সে চেহারা লুকিয়ে শুরু করে এই পথচলা। নিজের বুদ্ধিদীপ্ততায় আরও শক্ত ঘাঁটি গড়ে ফেলেছে বিজনেস জগৎটাতে। অতীতের খানিক রোমন্থন করে কিঞ্চিৎ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। এগিয়ে গেল নিঝুমের কাছে, বলল, ক্যানোয়িং করবে? নিঝুম মাথা উঁচু করে তাকাল। পলক ঝাপটালো কয়েকবার। আলফি ওর হাত ধরে টেনে তুলল। উত্তরের অপেক্ষা না করে একটা নৌকা ঠিক করে। তারপর নিঝুমকে সাবধানে উঠিয়ে নিজে উঠল। নিঝুম দেখল আলফির চোখে অদৃশ্য অধিকারবোধ। এই অধিকারবোধ কিসের তার? প্রথম দিন অটোয়াতে আলফির বাড়িতে আসার পর আলফি বলেছিল, রাইট না হলে তুমি এখানে আসতে না। নিঝুম তাকালো আলফির পিঠের দিকে। দুজনে মিলে কেন নামক নৌকাটাকে চালাবে। অতপর অনির্দিষ্ট গন্তব্যের মতো চলতে লাগল। বিকেলটা রিডো নদীর বুকে ক্যানোয়িং করেই কাটালো তারা। সময়টাও উপভোগ করল দুজনে। দুজনে দুজনের মনের খবর জানে না। প্রকৃতিতে গোধূলি। দুজন একটা মনোরম প্রিয় প্রহরে গোধূলি বেলা উপভোগ করছে। ওরা নৌকাটা নিয়ে ফিরে আসলো। সূর্য অস্তমিত হওয়ার প্রান্তে। আস্তে আস্তে নদীর গর্ভে যেন তলিয়ে যাচ্ছে। নিঝুম ও আলফি সেই দিকেই দেখছে। একজনের দৃষ্টি স্থির তো আরেকজনের চঞ্চল। নিঝুম চঞ্চল চিত্তে এই গোধূলির আলোয় আলফির দিকে এক পলক চাইল। আলফির এক পাশের ফর্সা খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে পরন্ত বিকেলের সূর্যের শেষ আলো এসে পড়েছে। কপালের উপর অবিন্যস্ত ঈষৎ বাদামি ও কালোর মিশেলের চুলগুলো চিকচিক করছে। সেকেন্ড ২ পেরোতেই দৃষ্টি আবার সম্মুখে অস্তমিত রবির দিকে নজর ঘুরাল। মনের মাঝের দামামা সে স্পষ্ট শুনতে পেল। তার মন বলছে, তোমার পাশে দাঁড়ানো যুবকটিকে তুমি ভালোবাসো। এই যে রক্তিম শরতের গোধূলি, সময়টা প্রিয় মানুষের সাথে উপভোগের। তুমি তাকে সম্পূর্ণ না জেনেই ভালোবাসো। দুজনের হাতের সাথে হাতের সামান্য স্পর্শ পেল। তাকালো দুজন দুজনার দিকে। সূর্য আজকের মতো বিদায় জানিয়েছে পশ্চিম দিগন্ত দিয়ে। পাখিদের কিচিরমিচির ঘরের ফেরার লক্ষ্যে। ওদেরও তো ফিরতে হবে। আজকের বিকেলটাতে কিছু মিশ্র অনুভূতির সাক্ষী ওরা। গভীর রাত। সনসন বাতাস বইছে। নিস্তব্ধতা ভেদ করে শুধু বাতাসের ও বাতাসের সাথে দোদুল্যমান গাছগুলোর শব্দ আসছে। প্রচণ্ড বাতাসে রাতভর বৃষ্টির পূর্বাভাস। খোলা ব্যালকনির পর ঠাঁই সরিয়ে একটি মানব ছায়ার আগমন ঘটল। রাত্রি ৩য় প্রহর। দূরে স্ট্রিট লাইটের ও কৃষ্ণপক্ষের চাঁদের টিমটিম আলোয় মানুষটির প্রবেশের আগে ছায়া পড়ছে। নিঃশব্দে এসে বিছানার কোণে বসল আলফি। আলতো হাতে প্রিয়তমার মুখের উপর আসা চুলগুলো সরিয়ে দিল। বারান্দার থাই খোলাতে হুড়হুড় করে শীতল বাতাস ঘরময় ছেয়ে গেছে। পুকড়ে গেল ঘুমন্ত নিঝুম। আলফি ওর কমফর্টারটা টেনে দিয়ে খানিক উষ্ণতা দিতে চেষ্টা করল।
প্রায় কিছুক্ষণ তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখতে দেখতে উন্মুক্ত কপালে নিজের উষ্ণ ঠোঁটের স্পর্শ খুব গভীরভাবে ছোঁয়াল। অতঃপর ধিমি স্বরে বলল, লাভ ইউ লাইক দিস ওয়াইল্ড উইন্ড, জুন সুইটহার্ট। বন্ধ চোখের ঘুমন্ত মেয়েটি কেঁপে উঠল। তৎপর হয়ে উঠে দাঁড়াল, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। আকাশ ফুঁড়ে কৃষ্ণকায় মেঘকন্যাদের কান্না বেরিয়ে আসল। ঘুম ছুটে গেল নিঝুম। নিজের কপালে হাত ছুঁয়ে হাঁসফাঁস করে থাই গ্লাসের পর্দার ফাঁকে বাহিরে যতদূর নজর যায় দেখছে। সে কি আবারও স্বপ্ন দেখল? বিছানা ছেড়ে উঠে পর্দাটা সম্পূর্ণ টেনে দিল। তারপর আবারও ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়ল। সকালে নাস্তার টেবিলে নাস্তা করছে দুজন। আলফি ব্রেড খেতে খেতে ফোনে কিছু একটা দেখছে। খুবই মনোযোগ সেদিকে। নিঝুম হালকা কেশে ডাকল। আলফি একবার নজর উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আবারও ফোনে মনোযোগ দিল। নিঝুম বলল, আমার মনে হয় জায়ান আমাকে খুঁজে পেয়ে গেছে। ওর কথা শুনে এক পলক তাকিয়ে ফোন রাখে। হালকা হেসে ব্রেড খেতে লাগল। নিঝুম প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করে হতাশ হয়ে ফের বলল, কাল রাতে আমি জায়ানকে ফিল করেছি। এই কথাতে বিষম খেল আলফি। ঝটপট পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বলল, ফিল করেছ মানে? তুমি তো জায়ানকে কখনো দেখোইনি। কে বলল দেখেনি? দেখেছি আমি। নিঝুমের উত্তরে বিভ্রান্ত হল আলফি। শুধালো, দেখেছ মানে? কালই তো ছবি দেখলাম। কেন যেন চেনা চেনা মনে হচ্ছিল। কানের কাছে ফোন না থাকলে হয়তো ভালো করে বুঝতে পারতাম। ফুস করে নিঃশ্বাস ছাড়ে আলফি। তারপর বলে, ওহ, তা জায়ানকে ফিল করেছ কিভাবে? তোমার ড্রিমে এসেছিল বুঝি? বলেই আড়ালে হাসল আলফি, কিন্তু নিঝুম চিন্তিত হয়ে বলল, স্বপ্ন কি না আমি জানি না। এর আগেও আমি জায়ানকে ফিল করেছি। আমি ফিল করেছি গভীর রাতে কেউ আমার পাশে এসে বসে আমার দিকে গভীর দৃষ্টি ফেলে দেখে, তারপর চলে যায়। কপালে আমি কারো স্পর্শও পেয়েছি জানো। আলফি সন্নিগ্ধ দৃষ্টিতে নিঝুমকে দেখছে। নিঝুম কি জেগে গেছিল? নড়েচড়ে তো উঠেছিল। আলফি ওকে পরীক্ষা করতে বলল, আজকাল স্বপ্নেও তুমি তোমার হাজবেন্ডকে মিস করো দেখছি। নিঝুমের অস্থিরতা বাড়ল বোধ করি। সে বলল, আমার ভয় করছে আলফি। নির্ঝর ভাইয়া যেই ছবিটা দিয়েছিল সেটা কোথাকার, সেটাও নির্ঝর ভাইয়া জেনে আমাকে বলেছে। সে টরেন্টোতে চলে এসেছে, এখন অটোয়াতে পৌঁছাতে সময় তো লাগবে না। রিল্যাক্স। তুমি জায়ানকে নিয়ে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করছো। আপাতত সেসব ছেড়ে পড়াতে মনোযোগ দাও। খাওয়া হলে উঠে এসো। উই আর গেটিং লেট। টিস্যুতে হাত মুছতে উঠে গেল আলফি। নিঝুম চিন্তিত হয়ে খাচ্ছে। নিঝুমকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আলফি অফিসে গেল। আজ সে ক্যামিলিয়ার সাথে একটা বিজনেস ডিলে আসবে। ক্যামিলিয়া সেই মেয়েটি যার সাথে বছর 3 আগে তার রিউমার বেরিয়েছিল। একটা ডিল শেষে আরেকটা ডিল করার আগে ক্যামিলিয়ার কিছু বিষয়ে সে জানতে পেরে গেছিল। তারই রাইভাল কোম্পানির সাথে সে মিলিত। ওদের কোম্পানির সাথে ষড়যন্ত্র করছে। তাই আলফি ক্যামিলিয়াকে ডেকে বলেছিল সে আর কোনো নতুন ডিলে যাবে না। কিন্তু ক্যামিলিয়া সেটা মানতে পারেনি। দুজনের মধ্যে অনেক বাগ্বিতণ্ডা হয়। সেবারের মতো ক্যামিলিয়া হার মেনে চলে গেলেও সে হার মানেনি। আলফিকে ধ্বংস করার জন্য ছক কষেছে। নারী মনের কুটিল ষড়যন্ত্র সে ধরতে পারেনি। প্রথম ডিল সাকসেস হওয়ার পার্টিতেই সুযোগটা নেয় ক্যামিলিয়া। আলফি হালকাপাতলা ড্রিঙ্ক করে। তাও শুধু ওয়াইনটাই। নিউ ইয়র্কের এক নাইটক্লাবে সবাই মিলে নাচে গানে এনজয় করছিল। আলফি এক জায়গায় বসে ছিল ওয়াইনের গ্লাস নিয়ে, তখন ক্যামিলিয়া ওর পাশে এসে দাঁড়িয়ে জায়ানের ওয়াইনের গ্লাসে কিছু একটা মেশায়। হতাশ নিঃশ্বাস ছাড়ল আলফি। সেদিন তার অ্যাসিস্ট্যান্ট যদি তাকে না বাঁচাতো তবে হয়তো ক্যামিলিয়া সফল হয়ে যেত। আজকে আবার ক্যামিলিয়ার কোম্পানির সাথে নতুন ডিল করছে একটা উদ্দেশ্য নিয়ে। নিঝুম ক্লাসে বসে মনোযোগ দিয়ে ক্লাস করছে। পাশে বসা মোনা ও নোয়া নামের তার নতুন বান্ধবী। তখন নিঝুমের ফোনে নোটিফিকেশন এলো। ক্লাসের সময়টা সে ফোন সাইলেন্ট করে রাখে। তবে স্ক্রিনে মেসেজ ভেসে উঠতেই ভ্রু কুঁচকাল। আননোন নাম্বার থেকে মেসেজ। বলছে ক্লাসের পর ক্যান্টিনে যেতে। নিঝুম মেসেজটা ওপেন করল। মেসেজের শেষে অ্যালেক্সের নাম। নিঝুম বুঝতে পারল না,
হঠাৎ অ্যালেক্স কেন তাকে ক্যান্টিনে যেতে বলছে? আর তার নাম্বারই বা কোথায় পেয়েছে? নিঝুম ধিমি স্বরে মোনাকে শুধাল। হাউ ডিড অ্যালেক্স গেট মাই নাম্বার? আই ডিডেন্ট গিভ এনিওয়ান মাই নাম্বার অ্যাকসেপ্ট ইউ অ্যান্ড নোয়া। মোনা ইশারায় বলল সে দেয়নি। পাশ থেকে নোয়া দাঁত বের করে হেসে জানালো সে দিয়েছে। অ্যালেক্স নাকি তাকে বলেছিল খুব দরকারি কথা আছে নিঝুমের সাথে। নিঝুম হতাশ হল। এর আগেও অ্যালেক্স তার থেকে মোবাইল নাম্বার চেয়েছিল কিন্তু সে দেয়নি। ক্লাস শেষে ক্যান্টিনে যেতেই অ্যালেক্সের দেখা পায়। অ্যালেক্স এক প্রকার ছুটে এসে এক্সাইটেড মনোভাব নিয়ে নিঝুমের হাত ধরে। নিঝুম চমকে উঠে হাত ছাড়িয়ে নিয়ে কাটকাট কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? রিল্যাক্স, কাম উইথ মি। তারপর ওরা বসার পর অ্যালেক্স বলে, ইউ আর নট ম্যারিড। হোয়াট? ইয়েস, আই ফাইন্ড আউট দ্যাট আলফি লাইড টু মি দ্যাট ডে। And your reaction was also surprised after hearing that. You don't even have your wedding ring. বলেই অ্যালেক্স ওর হাতের দিকে ইশারা করল। নিঝুম মাথায় হাত দিয়ে বসল। আলফি ঠিকই বলেছিল, এই অ্যালেক্স মোটেও সুবিধার না। তার সাথে ফ্লার্টিং করার একটা সুযোগও সে মিস করে না। সে বিরক্তি ভরা কণ্ঠে বলল, প্লিজ অ্যালেক্স, হোয়াট এভার আই ম্যারিড অর নট, দ্য ট্রুথ ইজ I am not interested in you. And I am not going to give you any explanation about my marriage. নিভে গেল অ্যালেক্স। আবার কিছু বলতে চাইলে তার আগেই নিঝুম উঠে গেল। ক্যামেলিয়া এসেছে আলফির অফিসে। আলফির অফিস রুমে দুজন মুখোমুখি টেবিলের দুই পাশে বসা। ক্যামেলিয়ার চোখে মুখে বিজয়ী ভাব, এক আত্ম অহংকার। ক্যামেলিয়া তার স্বভাবসুলভ হাসি হেসে বলে, ইটস বিন লং অ্যান্ড উই মেট এগেইন। ইউ আর মোর হ্যান্ডসাম দেন এভার। হাসল আলফি। তারপর বলল, থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। আই থিঙ্ক উই শুড ডিসকাস অ্যাবাউট আওয়ার নিউ ডিল। ক্যামেলিয়া দমে গেল কিছুটা। সে ভেবেছিল, এত বছর পর যেহেতু আবারও জায়ান ওর সাথে কাজ করতে চাচ্ছে, তার মানে জায়ান ওর প্রতি ইন্টারেস্টেড। ডিল ফাইনাল করল আলফি। দাঁড়িয়ে হাত বাড়ালো ক্যামেলিয়ার দিকে। সবটাই ফর্মাল। ক্যামেলিয়া বুঝতে পারছে না জায়ান চাইছে কি, নাকি প্রথমে একটু ভাব নিচ্ছে। কিন্তু সে ঘুণাক্ষরেও অপর পাশের ব্যক্তির উদ্দেশ্য বুঝতে পারল না। ক্যামেলিয়া চলে যাবার পর আলফি টেবিলে দুই হাতের কনুই ঠেকিয়ে হস্তদ্বয় মুঠোবন্দি করে রহস্যময় হাসল। তখন আলফির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলল, স্যার, মিস ক্যামেলিয়ার অ্যাক্টিভিটিতে আমরা নজর রাখছি। রাখো। এই ডিল তেমন বড় কিছু না আমার কোম্পানির জন্য, জাস্ট সত্যিটা দুনিয়ার সামনে আনার জন্যই এই ডিল। ইয়েস স্যার। তারপর অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আলফিও অফিস থেকে বেরিয়ে পড়ে। অমাবস্যা পেরিয়ে পূর্ণিমা আসার দ্বারপ্রান্তে। আলফির বাবা মা কাল রাতে অটোয়াতে এসেছেন। থাকবেন এখানে 2-3 সপ্তাহ। উনারা আসার পর থেকে নিঝুম প্রথমে গাঢ় হয়ে থাকলেও আলফির মা মিসেস আরোলিন খুব মিশুক প্রকৃতির। ছুটির দিন আজ। নিঝুমের ইউনিভার্সিটি বন্ধ। ঘুম থেকে উঠে নিঝুম মিসেস আর্লিনের সাথে রান্নাঘরে গল্প করছে। কথায় কথায় নিঝুম বলে, আন্টি, হোয়াই ডু ইউ গাইজ লিভ ইন নিউ ইয়র্ক ফর মোস্ট অফ দ্য টাইম? আই মিন, হেয়ার ইজ এ বিউটিফুল হাউস। আন্টি, আপনারা বেশিরভাগ সময় নিউ ইয়র্কে কেন থাকেন? আমি বলতে চাচ্ছি, এখানে এত সুন্দর একটা বাড়ি আছে। সাথে মিনমিন করে বলে, তাছাড়া আলফিও এখানে থাকে। মিসেস আরোলিন মুচকি হেসে বললেন, ওহ ডিয়ার, অ্যাকচুয়ালি আই ওয়াজ লাভার টু লিভ উইথ মাই ইন-লস। দে ওয়ার সো লাভলি, স্পেশালি মা। হোয়েন আই ওয়াজ 17, মাই মম ডাইড। দেন আই ওয়েন্ট টু নিউ ইয়র্ক টু স্টাডি। ইন নিউ ইয়র্ক, I met with Junaid and his family. They always treated me good. ওহ প্রিয়, আসলে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে ভালোবাসতাম। উনারা খুব ভালো ছিলেন। বিশেষ করে মা। আমি যখন 17 বছরের তখন আমার মা মারা যান। তারপর আমি নিউ ইয়র্কে আসি পড়ালেখার জন্য। সেখানে জুনায়েদ ও তার পরিবারের সাথে দেখা হয়। উনারা আমাকে খুব ভালোবাসতেন। তারপর চুলা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে বলেন, আলফিও তার দাদা দাদির খুব প্রিয় ছিল। আলফি অটোয়াতে আসুক সেটাও উনারা চাননি। কিন্তু আলফি ওয়াজ সো স্টাবর্ন দ্যাট টাইম।
7 years ago, they left Ashok. কিন্তু আমরা এখনো নিউ ইয়র্কেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মিসেস আর্লিনের মুখে এত সুন্দর বাংলা শুনে নিজুম অবাক হয়। তা দেখে মিসেস আরোলিন হেসে ফেলেন। বলেন, মা ও জুনায়েদ আমাকে বাংলা শিখিয়েছে। অ্যাকচুয়ালি মমো ওয়াজ নট সো গুড ইন ইংলিশ। সো আমি এখন বাংলা খুব ভালো বলতে পারি। নিঝুম হাসল। তারপর বলল, তাহলে তো ভালোই। এখানে আলফি ছাড়া বাকি সবার সাথে আমার ইংলিশে কথা বলতে হয়। রিসেন্টলি এক ইন্ডিয়ান বাঙালি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। ও আমার ডিপার্টমেন্টের না। মিসেস আরোলিন হাসলেন। তারপর নাস্তা সব নিয়ে টেবিলে সাজিয়ে রাখলেন। আলফি ও আলফির বাবাকে ডাকলেন। নাস্তা খেতে খেতে আলফি বলল, তুমি এই ডাল সবজিটা খুব ভালো বানাও, গ্রান্ডমায়ের মতো। অনেকদিন পর এসব খাচ্ছি। মিস্টার জুনায়েদ মুখ ফসকে বলে ফেললেন, তোমার মা তোমার দাদির থেকে শিখেছে। এবার তোমার মা তোমার বউকে শেখাবে। আলফি কেশে উঠল। মিসেস আরোলিন ছেলের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে স্বামীকে চোখের ইশারায় শাসালেন। নিজুম মলিন মুখে খাচ্ছে। সে অতষ্ট ভাবেনি। সে ভাবছে, হুট করে তার জীবনে ওই বিয়েটা না আসলে সেই হয়তো আলফির বউ হতো। আলফির মাকে তার খুব পছন্দ হয়েছে। এদিকে এতদিন হয়ে গেল, 3 সপ্তাহ। জায়ান কি সত্যি তার খোঁজ পায়নি। প্রায় রাতে সে ঘুমের মাঝে জায়ানকে নিয়ে স্বপ্ন দেখে। স্বপ্নগুলো এতটা বাস্তব হয় যে তার মনের মধ্যে গেঁথে থাকে। ইদানিং সে আলফির সাথেও খুব একটা কথা বলে না। পড়াশোনার ব্যস্ততার সাথে সাথে সে কিছুটা এড়িয়েই চলে। মনের মাঝে তার একটা অপরাধবোধ কাজ করে। না চাইতেও এক অপ্রিয় পুরুষের সাথে যেই বন্ধনে সে বাধা পড়েছে, সেই বন্ধনটা তো পবিত্র। জীবনের 19টা বসন্তে সে অনেক কিছু সহ্য করেছে। সেখানে এটাও না হয়ে সহ্য করে নিবে। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয় তার। বড় আব্বু যদি তার সাথে এটা না করত তাহলে সে আলফির সাথে সুন্দর একটা জীবন শুরু করতে পারত। আলফি নিজেকে স্বাভাবিক করে নিঝুমের দিকে তাকাল। নিঝুম কেমন নিষ্প্রাণ দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আনমনে খাচ্ছে। আলফি ইশারায় মিসেস আর্লিনকে তা দেখাল। মিসেস আরোলিন নিঝুমের কাঁধে হাত রেখে সহাস্যে বললেন, এখনও তো আলফির বউকে পাচ্ছি না। বাট আমি এখন নিঝুমকে কুকিং শেখাতে পারি। কি নিঝুম, শিখবে? বেখেয়ালি থেকে সজাগ হয় নিঝুম। কৃত্রিম হেসে মাথা দুলায়। রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। মিসেস আরোলিন নিঝুমকে সাথে নিয়ে রান্না করছেন। আলফি ও মিস্টার জুনায়েদ ল্যাপটপ নিয়ে বাড়ির দক্ষিণ পাশে টেবিল চেয়ার নিয়ে বসেছে। বাবা ছেলের কাজের কথা শেষে মিস্টার জুনায়েদ বললেন, তুমি কতদিন নিঝুমের থেকে সত্যিটা লুকাবে? আলফি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, যতদিন আমি দুনিয়ার সামনে নিজের নামে রিউমারের সত্যটা ক্লিয়ার করছি। ক্লিয়ার তো হয়ে গিয়েছিল। তুমি যে স্বেচ্ছায় উই রুমে যাওনি সেটাও প্রমাণ হয়ে গিয়েছিল। তোমাকে ড্রাঙ্ক অবস্থায় ক্যামেলিয়া হোটেল রুমে নিয়ে গিয়েছিল। সেই রুমের সিসিটিভি অফ ছিল। প্রমাণ শুধু এটাই হয়েছিল, ক্যামেলিয়া ও আমার মধ্যে মিউচুয়াল সবকিছু ছিল। দেখাচ্ছিল দুজনেই আমরা ড্রাঙ্ক ছিলাম। রেপ এলিগেশনটা মিথ্যা প্রমাণ হয়েছিল শুধু। কিন্তু আমার সেন্সে আমি যতটুকু মনে করতে পারি, আমাদের মধ্যে কিছুই হয়নি। এমনকি ক্যামেলিয়া জেলে আমার কাছে গিয়ে বলেছিল সে এসব আমার উপর রিভেঞ্জ নিতে করছে। তাই আমি আবারও ক্যামেলিয়ার সাথে কাজ শুরু করেছি। মিস্টার জুনায়েদ বললেন, তাহলে নিঝুমকে এখন কেন বিয়ে করলে? নিঝুম এখানে আসার পর সবকিছু প্রমাণ হওয়ার পর বিয়ে করতে। আমি তাই চেয়েছিলাম। কিন্তু নিঝুমের চাচার কোম্পানির সাথে আমাদের যে বিজনেস ডিলটা তুমি করতে চেয়েছিলে, সেটা করতে আমি বাংলাদেশ যাই। সেখানে আমি উনার আরেক বিজনেস পার্টনার মানে যার থ্রুতে তুমি নিঝুমের আঙ্কেলের কোম্পানির সাথে ডিল করবে ভেবেছিলে। 3টা কোম্পানি একসাথে কোলাবোরেশন করবে। সেই লোকের সাথে নিঝুমের আঙ্কেলের কিছু কনভারসেশন আমি শুনে ফেলেছিলাম। লোকটা মিডল এজের। নিঝুমের আঙ্কেলের কাছে নিঝুমকে বিয়ে করার প্রপোজাল দিয়েছিল। অ্যান্ড যদি বিয়ে দেয় তবে এই ডিল হলে যেই পরিমাণ লাভ তার কোম্পানির হবে সেগুলো সে নিঝুমের আঙ্কেলকে দিয়ে দিবে। নিঝুমের আঙ্কেল একটু হেজিটেট করলেও আমার মনে হচ্ছিল তিনি রাজি হয়ে যেতেন। কারণ ওই লোকের কারণেই সে আমাদের সাথে এত বড় ডিলটা করতে পারছিলেন। এজন্য আমি ওই লোকের কোম্পানিকে অ্যান্ড মোমেন্টের ডিল সাইনের আগেই সরিয়ে দিই। তারপর নিঝুমের চাচাকে আমার ও নিঝুমের বিয়ের প্রপোজাল দিই।
আমি নিঝুমকে বলতাম যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু নিঝুমই যখন আমাকে মেসেজ করে বলল যে যার সাথে ওর বিয়ে হয়েছে সে গুন্ডা, রেপিস্ট, মাফিয়া এসব, তখন আমি আর আমার পরিচয় বলিনি। এসব যে ওই লোক ছড়িয়েছে তাতে সন্দেহ নেই। বুঝলাম। দেখো কতদিন লাগে। মেয়েটা খুব মিষ্টি। তুমিই যে জায়ান আহমেদ, জানলে দুঃখ পাবে। আলফি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, কিছু করা নেই ড্যাড। আমার কাছে আর কোনো বেটার অপশন নেই। ক্যামেলিয়ার সাথে ডিলটা খুব জলদি শেষ হবে, তারপরই ওর ট্রুথ রিভেল হবে। মিস্টার জুনায়েদ ছেলের কাঁধের হাত রেখে ভরসা দিলেন। অক্টোবর পেরিয়ে নভেম্বর। প্রকৃতিতে শরতের ছোঁয়া বহাল থাকলেও শীতের পরশও বেশ জোরে সোরেই আসতে শুরু করেছে। নিঝুমের সময় কাটছে ইউনিভার্সিটির ক্লাস ও বাড়িতে এসে আলফির মায়ের সাথে। আজ সকালেই মিসেস আরোলিন ও মিস্টার জুনায়েদ টরেন্টো গিয়েছেন নিজের বোনের বাড়িতে বেড়াতে। আলফিরও আজ ক্লাস আছে, তাই নিঝুমকে আজ ইউনিভার্সিটির লাইব্রেরি আলফির জন্য অপেক্ষা করতে হবে। তবে মিস্টার জুনায়েদ ও মিসেস আরোলিন অটোয়াতে আসার পর যেসব দিন আলফির ক্লাস থাকে সেসব দিন মিস্টার জুনায়েদই নিঝুমকে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসেন। আলফি অফিস থেকে সরাসরি ইউনিভার্সিটি গিয়েছে। সে এখন নিঝুমকে লাইব্রেরি থাকতে বলে ক্লাস করছে। লাইব্রেরি আরও কিছু স্টুডেন্ট আছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমে গেছে। নিঝুম লাইব্রেরি পড়ছে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ আউটসাইড। হু? আই ডিডেন্ট আস্ক হিজ নেম, বাট হি ইজ সো হ্যান্ডসাম অ্যান্ড টল। বলেই মেয়েটি অন্য একটা টেবিলে গিয়ে বসল। নিঝুম ভাবল আলফি ডাকছে। ইউনিভার্সিটিতে অনেকের ক্রাশ আলফি। তাছাড়া আলফি ছাড়া এখনই কেউ ডাকবে না। নিঝুম আলফির নাম্বারে ডায়াল করতে করতে লাইব্রেরি থেকে বের হল। এখনও আলফির ক্লাসের সময় শেষ হতে ঘন্টার মতো বাকি। প্রায় ২০-৩০ মিনিট আগে আলফির ক্লাস শেষ হয়। আজ হয়তো আরও তাড়াতাড়ি শেষ হয়েছে। নিঝুম লাইব্রেরির বাহিরে এসে কাউকে দেখল না, তাই সে ভবনের বাহিরে গেল। বাহিরে যেতেই অন্ধকার। আজ কি এখানে লাইট নষ্ট হয়ে গেছে, ভাবল নিঝুম। তারপরই দেখল একজন দাঁড়ানো গাছের কাছে। পেছনে থেকে দেখে আলফি মনে হল না। আলফি তো সাদা শার্ট পরিহিত ছিল, আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি কালো জ্যাকেট পরনে। ততক্ষণে আলফি কল রিসিভ করেছে। নিঝুম ফোনে আলফির কণ্ঠ শুনে আবার ভেতরে প্রবেশ করতে ঘুরে। তৎক্ষণাৎ পেছনে থেকে দুজন তার মুখ চেপে ধরে। অতর্কিত নিঝুমের ফোনটা ছিটকে ঘাসের উপর পড়ে। ছাড়া পেতে গঙ্গাতে থাকে নিঝুম। ফোনের অপর পাশে আলফি হঠাৎ নিঝুমের গোঙানির আওয়াজ পেয়ে ক্লাসের মাঝে উঠে দাঁড়ায়। ফ্যাকাল্টিকে কিছু না বলে ক্লাসের বাইরে ছুট লাগায় সে। হাতে ফোন তার, কানে এয়ারপড। ক্লাসে উপস্থিত সকলে হব্বাক হয়ে চেয়ে থাকে। নিঝুম ছাড়া পেতে খুব চেষ্টা করছে, কিন্তু দুজন সবল দেহী মানুষের সাথে কি পারে। ওর এই ছাড়া পাওয়ার চেষ্টার মাঝে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। বলছে, ওহ নিঝুম বেব, হোয়াই আর ইউ স্কেয়ার্ড? ইটস মি, অ্যালেক্স। রিল্যাক্স, বেব। নিঝুম অ্যালেক্সকে এভাবে দেখে যেন হতভম্ব। অ্যালেক্স তাকে ডেকে পাঠিয়েছে, আর এরা অ্যালেক্সের লোক। নিঝুম কিছু বলতে ছটফট করছে খুব, কিন্তু অ্যালেক্স ওর লোকদের ইশারা করতে ওরা নিঝুমকে একটা ইনজেকশন পুশ করে দেয়। চেতনা হারিয়ে ঢলে পড়ে নিঝুম। তারপর অ্যালেক্স গাড়িতে তুলে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যায়। যেখান থেকে নিঝুমকে নিয়ে গেছে আলফি সেখানে এসে দেখে কেউ নেই, জায়গাটা ফাঁকা। সে নিঝুমের কল কেটে আবার ওর নাম্বারে কল করে। ফোনের রিংটোন বেজে উঠে কাছে কোথাও। অতপর ঘাসের উপর ফোনটা কুড়িয়ে পায়। আলফি চিন্তায় ও অস্থিরতায় দ্রুত নিজের গাড়ির দিকে ছুট লাগায় আর কল করে তার অ্যাসিস্ট্যান্টকে। বলে, শাহরিয়ার, এখনই অ্যালেক্সের লোকেশন ট্র্যাক করো। ওর ফোন বা গাড়ি দুটোর লোকেশনই ট্র্যাক করে আমাকে জানাও। তারপর কল কেটে সে গাড়ি স্টার্ট দেয়। তার ধারণা অ্যালেক্স নিঝুমকে তার ফ্ল্যাটে নিয়ে যাবে, তাই সে সেদিকেই গাড়ি ঘোরায়। নিঝুমের ফোনে সে অ্যালেক্সের কথা শুনেছিল। অ্যালেক্স যে এরকম করবে তা সে ভাবতেও পারেনি। অ্যালেক্স সবসময় ফ্লার্ট করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা এসব করে, কিন্তু কিডন্যাপিং। রাগে মাথার রগগুলো দপদপ করে যেন ছিঁড়ে যাচ্ছে। স্টিয়ারিংয়ে বার কয়েক ঘুষি দিয়েও রাগ কমছে না তার।
ইতোমধ্যে গাড়ির স্পিড অনেক হাইতে তুলে দিয়েছে। সামনের গাড়িগুলোকে স্পিডে ওভারটেক করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন তাকে জানায়। অ্যালেক্স তার ফ্ল্যাটে যাচ্ছে না, শহরের বাহিরের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। আলফিও সেদিকেই যাচ্ছে। আলফিকে দেখলে যে কেউ বলবে সে এখন খুনটাও করে ফেলতে পারে। এদিকে শাহরিয়ার অ্যালেক্সের লোকেশন পুলিশকেও দিয়ে দিয়েছে। শাহরিয়ারের ধারণা তার বশ এখন যতটা রেগে আছে তা যে কারো প্রাণের জন্য ক্ষতিকারক। যদি আলফির দ্বারা কোনো খুনখারাবি হয়ে যায় তবে। আলফির রাগ সম্পর্কে তার ধারণা কিছুটা হলেও আছে, তাই সে আগে থেকেই পুলিশে ইনফর্ম করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা পর অ্যালেক্সের লোকেশন স্থির দেখাচ্ছে। আলফিও সেই জায়গার কাছাকাছি। সে যেই স্পিডে গাড়ি চালাচ্ছে তাতে আর 5-7 মিনিট লাগবে পৌঁছাতে। অ্যালেক্স গাড়ি থামিয়ে নিঝুমকে তার পুরনো ফার্ম হাউজে নিয়ে যায়। সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে এসেছে। নিঝুম এখনও সেন্সলেস। ফার্ম হাউজের ভেতরে গিয়ে নিঝুমকে বিছানায় শুইয়ে দিয়ে বেশ শক্ত করে হাত দুটো বেঁধে ফেলে। তারপর ঘরের সব আলো নিভিয়ে দেয়। কালো মোটা পর্দা টেনে দেয় যাতে বাহির থেকে কেউ বুঝতে না পারে। পর্দা টানা শেষ হতেই সে গাড়ির শব্দ পায়। ভ্রুকুটি করে অ্যালেক্স। পর্দা খানিক সরিয়ে বাহিরের স্ট্রিট লাইটের আলোয় দেখতে পায় তার গাড়ির পেছনেই একটা গাড়ি এসে থেমেছে। গাড়ি থেকে একটা লোক নেমে চারিদিকে ঘাড় ঘুরিয়ে কিছু খুঁজছে। এখন রাত 10:30টার মতো বাজে। আর এটা কমার্শিয়াল এরিয়ার থেকে দূরে। এখানের বাড়িগুলোর মানুষজন দ্রুতই ঘুমিয়ে পড়ে। কিছু বাড়িতে এখনো আলো জ্বলছে, আবার কিছু বাড়ি ফাঁকাও। অ্যালেক্স বুঝে যায় আলফি তার খোঁজ পেয়ে গেছে। রাগে অ্যালেক্স খানিক জোরেই পর্দা টেনে দেয়। চতুর্দিকে নজর বুলিয়ে আলফি খেয়াল করে একটা বাড়ির পর্দা হঠাৎই সরে গেছে, যেন পর্দার আড়ালে কেউ ছিল। অ্যালেক্সের গাড়ি যেই বাড়ির সামনে রাখা সেই বাড়ির পাশের বাড়িতেই সবে পর্দা সরেছে। বাড়িটা পুরনো, দেখেই মনে হচ্ছে অনেকদিন জঙ্গল পরিষ্কার হয়নি। বাড়ির গা বেয়ে জংলি লতার ঢাল ছাদ পর্যন্ত উঠেছে। আলফির মনে পড়ে অ্যালেক্স তাকে বলেছিল তার বাবার একটা পুরনো ফার্ম হাউস আছে যা শহর থেকে দূরে। সেখানে তাদের বছরেও যাওয়া হয় না। তার বাবা মা কিংস্টনে থাকে। আলফি দ্রুত বাড়িটির দিকে ছুটে যায়। অ্যালেক্সের হাত পা কাঁপছে। আলফি তার খোঁজ এত দ্রুত কিভাবে পেয়ে গেল? সে তো আলফিকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করতে দেখে এসেছিল। এমনকি আজকের ক্লাসের লেকচার অনুযায়ী ক্লাসটা ফুল টাইম লাগবে বলে তার ধারণা। তাহলে ভাবতে ভাবতে তার নজর নিঝুমের দিকে যায়। এই মেয়েটা তাকে ইগনোর করে যা তার সহ্য হয় না। এই পর্যন্ত কোনো মেয়েই অ্যালেক্সকে ইগনোর করেনি, বরং মেয়েদের আলোচনার মধ্যমণি সে। কিন্তু এই নিঝুম মেয়েটা নাকি বিবাহিত, কিন্তু তার বিশ্বাস হয় না। বিবাহিত হলে মেয়েটা আলফির বাড়িতে থাকবে কেন? আলফির থেকে কি সে কম সুদর্শন? তাছাড়া মেয়েটাকে দেখেও মনে হয় না বিবাহিত। তাই আজ সে মেয়েটাকে একটা শিক্ষা দিতেই এখানে নিয়ে এসেছে। আবছা আলো আধারিতে নিঝুমের দিকে চেয়ে থাকতে থাকতে হুট করে ঘোর লেগে যাচ্ছে অ্যালেক্সের। ওর মুখের উপরে আসা চুলগুলো হালকা হাতে সরিয়ে দেয়। মেয়েটি সত্যি নজরকাড়া সুন্দরী। কানাডার সুন্দরী মেয়েদের থেকে একদম আলাদা ধরনের সৌন্দর্য। এজন্যই বুঝি এশিয়ান মেয়েদের সৌন্দর্য সবসময় ঐশ্বরিক মোহময় হয়। অ্যালেক্স নিঝুমের কানের কাছে ফিসফিস করে বলে, ইউ উইল বি মাইন, বেব। তারপরই সে মোবাইলে সময় দেখে অ্যালেক্স নিঝুমকে আরেকটা দীর্ঘ সময়ের ঘুমের ইনজেকশন দিয়ে দিল। গাড়িতে তোলার আগে শর্ট অ্যাক্টিং একটা ইনজেকশন দিয়েছিল, যার দরুন কয়েক সেকেন্ডেই নিঝুম ঘুমের ঢোলে সেন্স হারিয়ে ফেলেছিল। তারপর কিছুক্ষণ পর আবার লম্বা সময় ঘুমানোর জন্য ইনজেকশন দিয়েছিল। ইনজেকশনটা দিয়ে বসতেই বাড়ির দরজায় ক্রমাগত দানবীয় ধাক্কা পড়ছে। অ্যালেক্স ঘাবড়ে গেলেও সামলালো নিজেকে। হুট করে কিছু চিন্তা করে ঘুমন্ত নিঝুমের সাথে কয়েকটা সেলফি তুলে নিল চটপট। তারপর নিজেই দরজা খুলতে অগ্রসর হল। কিন্তু তার আগেই দরজা ভাঙার বিকট শব্দ ভেসে আসে। শোনা যায় আলফির কণ্ঠ অ্যালেক্সের নাম ধরে গালি দিতে দিতে এই দিকেই আসছে। আলফি ফোনের টর্চ জ্বালিয়ে নিঝুমকে রাখা রুমের কাছে এসে অ্যালেক্সকে দেখে তৎক্ষণাৎ কলার চেপে ধরে ওর কয়েকটা ঘুষিও লাগায় তৎক্ষণাৎ। হাসছে অ্যালেক্স। আলফির রাগ বাঁধন হারা। সে হিসহিসিয়ে শুধায়, হোয়ার ইজ নিঝুম? টেল মি, বাস্টা অন। অ্যালেক্স ইশারায় পেছনে বিছানায় দেখায়।
আলফি ছেড়ে নিঝুমের কাছে যায়। মেয়েটা প্রাণহীন নিথরের মতো পড়ে আছে। গালে বার কয়েক আলতো স্পর্শে ডাকে ওকে। সাড়া নেই। আলফি দাঁত কিরমির করে নাকের পাটা ফুলিয়ে রাগের বিস্ফোরণ করে উঠে দাঁড়ায়। ফের কলার চেপে ধরে অ্যালেক্সের। হোয়াট হ্যাভ ইউ ডান উইথ হার? হোয়াই ইজ সি নট রেসপন্ডিং? অ্যালেক্সের মুখের কোণে তাজা রক্ত লেগে আছে। সে সেই অবস্থাতেই হাসতে হাসতে বলে, জাস্ট 3 or 4 ইনজেকশন অ্যান্ড সি। আলফি কতগুলো ঘুষি ও লাথি দিল, যার দরুন অ্যালেক্স মেঝেতে পড়ে গেছে। জখমই অবস্থা তার। আলফি চটজলদি নিঝুমের হাতের বাঁধন খুলল। তারপর কোলে তুলে নিল সেই অবস্থায়। ঘুরে অ্যালেক্সকে উদ্দেশ্য করে বলে, জাস্ট ওয়েট ফর মি, আই উইল কিল ইউ। অ্যালেক্স ফের হাসে। এই হাসিই গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে আলফির। আলফি নিঝুমকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ধরলে অ্যালেক্স প্রশ্ন ছুড়ে, হোয়াই আর ইউ সো পজেসিভ ফর দিস গার্ল? হু ইজ সি? আলফি রুম থেকে বেরিয়ে যেতে যেতে উত্তর দেয়, ইটস নান অফ ইউর বিজনেস। অফকোর্স ইটস মাই বিজনেস। উই বোথ আর হ্যাভিং অ্যা লাভ রিলেশনশিপ। থামে আলফি। ঘুরে কৌতুকের স্বরে প্রশ্ন ছুড়ে, ইউ অ্যান্ড নিঝুম আর হ্যাভিং অ্যা লাভ রিলেশনশিপ? রিয়েলি? আলফির কণ্ঠে কৌতুক ও আত্মবিশ্বাস অ্যালেক্সকে কিছুটা দোটানায় ফেলল। কিন্তু কণ্ঠে অগাধ আত্মবিশ্বাস নিয়ে বলল, ইয়েস। আলফি এগিয়ে এলো ওর দিকে। দুটো ফোনের ফ্ল্যাশলাইটের আলোয় পরিষ্কার রুমের সকল বস্তু। আলফি অ্যালেক্সের কানের কাছে এসে ফিসফিস করে বলল, গো হেল উইথ ইউর সো কোল্ড লাভ রিলেশনশিপ। তারপর ঘুরে আবার চলে যাচ্ছে। অ্যালেক্স বিভ্রান্তির স্বরে বলে, বাট হোয়াই আর ইউ অ্যাক্টিং পজেসিভ, ম্যান? সি ইজ জাস্ট অ্যা গার্ল। সি ইজ নট জাস্ট অ্যা গার্ল। সি ইজ মাই ওয়াইফ। বলেই বড় বড় কদম ফেলে নিঝুমকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে এলো আলফি। পেছনে রয়ে গেল হতভম্ব, হতচকিত, জখমি অবস্থায় অ্যালেক্স। নিঝুমকে নিয়ে বাড়ির বাইরে আসতেই কাছাকাছি পুলিশ গাড়ির সাইরেনের শব্দ শুনতে পায়। বুঝে যে শাহরিয়ার নিশ্চয়ই পুলিশে খবর দিয়েছে। তাই নিঝুমকে গাড়িতে বসিয়ে সিটবেল্ট বেঁধে দেয়। পুলিশ এসে পৌঁছালে সব ডিটেলসে বলে। নিঝুমের সাথে কলে কথা বলার রেকর্ডটাও দেয় প্রমাণ হিসেবে। তারপর পুলিশ নিজের কাজ করে আর আলফি নিঝুমকে নিয়ে চলে আসে। রাত ৩টার বেশি বাজে। আলো আধারিতে ঘুমন্ত নিঝুমের মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে আছে আলফি। ঘুমের মাঝে মেয়েটাকে অপলক দেখা তার পছন্দের কাজের মধ্যে একটি। মায়াবী মুখটা কেমন কাহিল অবস্থা। বাইরের সনসন শীতল হাওয়া বইছে। এই তো কিছুক্ষণ আগেই নিঝুমকে নিয়ে বাড়ি ফিরেছে সে। এখনও ঘুমের দোজ কাটেনি ওর। আজ যদি সে আরেকটু দেরিতে পৌঁছাতো তবে কি হতো? ভাবতেই গায়ে রাগের কাঁপন ধরছে তার। তখন পুলিশ না এলে হয়তো অ্যালেক্সকে সে আজ নিজ হাতে রে ফেলত। তার এই ফুলের মতো বউটার দিকে কেউ হাত বাড়াবে তাকে তো সে ছেড়ে দেওয়ার মতো না। নিঝুমের নিজে কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া এঁকে উঠে দাঁড়ায়। ফোন করে শাহরিয়ারকে। তারপর বলে, অ্যালেক্স যেন সহসা বেল না পায়, গড ইড। অপর পাশ থেকে শাহরিয়ার হ্যাঁ বোধক বাণী শোনালে সে ফোন রাখে। বসে আবার নিঝুমের পাশে। সকালের প্রথম সূর্য কিরণ পর্দার ফাঁকে থাই গোলে রুমের ভেতরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আস্তে আস্তে ঘুম ছুটে যায় আলফির। চোখ মুখ কচলে দেখে নিঝুম তারই দিকে চেয়ে আছে। তৎপর হয়ে বিছানা থেকে মাথা উঠায় আলফি। নিঝুমের চোখ মুখ শুকনো, স্থির চাহনি তার। আলফি বলে, গুড মর্নিং। কিন্তু নিঝুম জবাব দেয় না, ফের চোখ বুজে নেয়। আলফি সন্দিহান হয়ে নিঝুমের কপালে হাত রাখলে বুঝতে পারে মেয়েটির গায়ে ভীষণ জ্বর। সেন্স আসলেও জ্বরের ঘোরে শরীরে একদমই শক্তি নেই। আলফি উঠে যায়। কাল বিকেলের পর তো নিঝুমের কিছুই খাওয়া হয়নি। তার উপর কিডন্যাপের ভয়। বারবার ঘুমের ইঞ্জেকশন দেওয়াতে শরীর আর কত সইবে। আলফি রান্নাঘরে গিয়ে স্যুপ বানানোর প্রস্তুতি নিচ্ছে। ফ্রিজ থেকে চিকেন বের করে আধা কুচি লবণ ও সামান্য তেল দিয়ে বয়েল হতে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে স্যুপ রান্না করে ফেলে। তারপর স্যুপটা নিয়ে নিঝুমের ঘরে যায়। অতপর ওকে উঠিয়ে গলার কাছে রুমাল বেঁধে নিজের বুকের সাথে ঠেস দিয়ে বসিয়ে অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করছে। কিছুটা স্যুপ খাওয়াতেই বমি করে দেয় নিঝুম।
নিজেকে সহ বিছানা, কমফোর্টার ও আলফি ট্রাউজারেও বমি করেছে। অতঃপর ক্লান্ত হয়ে ঢলে পড়েছে। আলফি এবার চোখ মুখ খিচে বসে আছে। জীবনেও সে এরকম পরিস্থিতিতে কখনো পড়েনি। টিস্যুর বক্সটা এনে প্রথমেই নিজুমের মুখ ও গলা মুছে দিল। তারপর জামার উপর থেকে হালকাভাবে বমি মুছে নিয়ে নিজের ট্রাউজার, বিছানা, কমফোর্টার সহ সবকিছু থেকে বমি মুছে নিল। আলফি ঘড়িতে সময় দেখছে। ৮টার একটু বেশি বাজে। তার বাবা মায়ের ফ্লাইটের সময় হাতে এখনও বাকি আছে। কিন্তু নিজুমের জামা বদলাতে তো হবে। বমির জামা পরে এতক্ষণ থাকবে কিভাবে? কিন্তু ও যদি বদলে দেয় তবে নিজুমের হুঁশে ফিরলে নিজুম ওর সাথে কি করবে কে জানে। যদিও তার অধিকার আছে, কিন্তু নিজুম তো এখনও জানে না সেটা। এমনিতেই জ্বর সারলে অ্যালেক্স কাণ্ডের প্রতিক্রিয়া কেমন হবে সেটা নিয়েই উদ্বিগ্ন সে। আলফি নিজে আবার পোশাক বদলে ফ্রেশ হয়ে তোয়ালে, এয়ার ফ্রেশনার ও একটা মাইন্ড বডি স্প্রে নিয়ে আসলো। রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করে দেয়, তারপর পানিতে তোয়ালে ভিজিয়ে নিজুমের মুখ ও গলা আবারও মুছে দিয়ে জামাতে বডি স্প্রে দিয়ে দিল। এরপর ওকে আবার উঠিয়ে বসিয়ে স্যুপ খাওয়াচ্ছে। তবে এবার আর বমি করেনি সে। স্যুপ খাওয়ানোর পর আবারও ঔষধ খাইয়ে দিল। অতঃপর নিজুমকে স্যুপ ও ঔষধ খাওয়ানোর পর লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল সে। জ্বর কমে যাবে কিছুক্ষণের মধ্যে, আশা করা যায়। এরপর নিজে গিয়েও খেয়ে নিল হালকা কিছু। চলবে ইনশাআল্লাহ।